অভিনন্দন জানাচ্ছি। আমার সালাম জানবেন। আজকে ১লা মে, আমাদের অনেকের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমি সারা বিশ্বের যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, মেহনতজীবী শ্রেণী, তাদের কথা স্মরণ করছি এবং একই সঙ্গে স্মরণ করছি আমাদের যারা শহীদ, আমাদের আগে যারা আমাদের জন্য জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা এখন আহত পঙ্গু হয়ে আছেন, তাদেরকে স্মরণ করে আমার কথা শুরু করছে। আমি খুবই সম্মানিত বোধ করেছি যে আপনারা এই আমার কথা শুনতে এসেছেন এবং বেশ হয়ত এখানে ভাব বৈঠকের উদ্যোগী হয়েছে, কিন্তু আমি আন্দাজ করতে পারছি যে আমরা অনেকেই যারা এখানে হাজির হয়েছি কম বেশি সবাই কিছুটা গণমানুষের রাজনীতির ধারা থেকে এসেছি। আমাদের অনেক রাষ্ট্র সংস্কার আন্দোলন শুনতে পাচ্ছি একটু আগে, তারা অনেকে এখানে রয়েছে। এছাড়া আমি নিশ্চয়ই যারা অনেক যারা মোটা দাগে যাদেরকে আমরা বামপন্থী বলি, সেই ধারা থেকে হয়তো অধিকাংশ আপনারা এখানে আছেন। তো সবাইকে আমার পক্ষ থেকে গভীর ভালোবাসা এবং একটা ঐক্যবদ্ধ একটা একতার দিকে সমষ্টিগতভাবে কাজ করবার আমাদের যে অনুপ্রেরণা এবং আমাদের যে সংকল্প, সেটা মনে রেখে আমি কয়েকটি কথা বলব। একটু আগে যিনি পরিবেশ খুব সুন্দর একটা কথা বলেছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার কাছে ভালো লেগেছে যিনি ভূরাজনৈতিক কিছু বিষয় তুলে ধরেছেন। কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা সাধারণত আমাদের সামনে থাকে না। কোনো কিছু নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সামনে থাকে না। অবশ্যই এই যে করিডোর দেওয়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন এলন মাস্ককে যখন আপনি স্টারলিংক দেখছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন বিনিয়োগ করার কথা বলছেন, চীনের বিনিয়োগ করবেন, এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করবেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রশ্ন। এই প্রশ্নগুলো সাধারণত এটা যারা বামপন্থী ধারার সঙ্গে যুক্ত তারা তোলেন এবং তারা এটা আলোচনা করেন। সেই তুলনায় কিন্তু আমাদের এখানে এই বিষয়ে আলোচনা অত্যন্ত কম। আপনারা তো খেয়াল করেছেন, গত ঈদ সংখ্যা প্রথম আলোতে আমি এলন মাস্ককে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। ঠিক আছে না? খেয়াল করবেন, অনেক কিছুতে ইঙ্গিতে সংকেতের মাধ্যমে আমাদের কথা বলতে হয়। তো সেখানে দেখবেন যে এগুলো কিন্তু বিপদের দিক আছে, বড় ধরনের বিপদের দিক আছে। আমি সেই প্রশ্নে হয়তো পরে যাবো সময় পেলে, কিন্তু প্রশ্নটা উঠেছে, এতে বোঝা যাচ্ছে আমরা অন্তত এক ধরনের সচেতনতা আমাদের আছে। যে ক্ষেত্রে আমাদের অসচেতনতা এবং যে কারণে আমরা বড় ধরনের এত বড় অভূতপূর্ব গণঅভ্যুত্থান হওয়ার পরেও আমরা কোনো বড় ধরনের অর্জন করতে পারিনি, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা বিশেষত আমরা যারা বামপন্থী বলে দাবি করি, আমাদের বুদ্ধিবৃত্তিক আলস্য, প্রবল, এটা এক নাম্বার। দ্বিতীয়ত, সাধারণ মানুষের সঙ্গে মিশবার, তাদের কথা শুনবার এবং তাদেরকে অন্তর্ভুক্ত করে নেবার প্রক্রিয়ায় আন্তরিকতার এক প্রকট অভাব। এর কারণে কিন্তু আমরা খুবই সহজে এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও আমরা একটা বড় ধরনের কোনো অর্জনে যেতে পারি। এটা কিন্তু অর্জন অবশ্যই, এ কথা বলার মানে এই নয় যে 5ই অগাস্টে আমাদের কোনো অর্জন নেই। অবশ্যই অর্জন হয়েছে, আমরা কথা বলতে পারছি, শেখ হাসিনা ক্ষমতায় নেই এবং আওয়ামী লীগ কিন্তু দৃশ্যমানভাবে অন্তত আমাদের সামনে হাজির নেই, কিন্তু এটা অর্জন। কিন্তু গঠন কথাটা যখন আমরা বলি, বা যখন আমিও বলা শুরু করেছি, কেমন, বা সংবিধানকে যখন গঠনতন্ত্র বলতে শুরু করেছি, আমি আমার বন্ধুদেরও, আমার কমরেডদেরকে বলেছি, আপনারা সংবিধান বলবেন না, গঠনতন্ত্র বলেন। সংবিধানটা কলোনিয়াল শব্দ, এটা একটা শাসক যখন শাসিতকে শাসন করতে চায় তখন সে আইনের কথা বলে, তখন সে সংবিধানের কথা বলে, শাসনতন্ত্র বলে। এই শব্দগুলো, এই পরিভাষাগুলো, এই ক্যাটাগরি বা বর্গগুলো সে ব্যবহার করে। তাহলে আমরা যদি এই কলোনিয়াল ঔপনিবেশিক যে শাসন কাঠামো, ঔপনিবেশিক যে রাষ্ট্রচিন্তা, ঔপনিবেশিক যে চিন্তার চেতনা, এখান থেকে যদি বেরিয়ে আসতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে এই ধরনের ভাষা থেকে নিজেকে মুক্ত করা। বামরা কিন্তু এটা করেনি, ক্রমাগত কিন্তু এখনো সংবিধান বলে
এখনও কিন্তু গঠনতন্ত্র শব্দ সম্পর্কে তারা পরিচিত না। এমনকি ইংরেজি কনস্টিটিউট কথাটা মানে গঠন করা, আবিধানিক অর্থ ব্যবহার করে না। এই যে ব্যাপারটা থাকে আমার রয়ে গেছে পরিভাষা হিসেবে, এটা কিন্তু আমার চিন্তারই প্রতিফলন। আমার চিন্তার মধ্যে রাষ্ট্র বলতে আমি আইন বুঝি। এখনও বামপন্থীদের মধ্যে আমি যদি ভুল বলে আমি মাপ চেয়ে নেব, কিন্তু বামপন্থীদের মধ্যে এখনো ৯৯% বাম মনে করে রাষ্ট্র মানে হচ্ছে শুধুমাত্র বল প্রয়োগের হাতিয়ার এবং আইন। এই চিন্তা কিন্তু একালে খুব কম রাজনৈতিক দার্শনিক যারা তারা এটা মেনে নেবেন। এমনকি মার্কস নিজেও তার কোনো রাষ্ট্রতত্ত্ব ছিল না। আমি এই কথাটা বলছি খুব জোর দিয়ে। আমরা অনেকেরই ভুল ধারণা আছে যে কার্ল মার্কস একটা রাষ্ট্রতত্ত্ব উপহার দিয়েছেন। তিনি কোনো রাষ্ট্রতত্ত্ব উপহার দেন নাই। তিনি সারা জীবন যেটা করেছেন সেটা হলো তিনি পলিটিক্যাল ইকোনমি নিয়ে পড়াশোনা করেছেন, লেখালেখি করেছেন। এমনকি সেটাকে তিনি থিওরি বলেন নাই। মানে মার্ক্সবাদের দিক থেকে তত্ত্ব বলে কোনো তত্ত্ব নাই, তত্ত্বের ধারণাই নেই। মার্ক্সের চিন্তায় তত্ত্বের ধারণাই নেই, মার্ক্সবাদ না। মার্ক্সবাদ আর মার্ক্স আলাদা জিনিস। মার্ক্সের চিন্তায় তত্ত্ব নামক কোনো কিচ্ছু নাই। কি আছে তাহলে? ক্রিটিক আছে। ক্রিটিক শব্দটা পর্যালোচনা, তত্ত্ব না কিন্তু। ফলে ক্যাপিটালের কিন্তু সাবটাইটেলটা কি? সাবটাইটেল হচ্ছে ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। পলিটিক্যাল ইকোনমির তত্ত্ব তিনি দেন নাই, ক্রিটিক করতে বলেছেন। ঠিক তেমনি রাষ্ট্রের তত্ত্ব দেয় না, রাষ্ট্র ক্রিটিক করেছেন সর্বত্রই দেয়। এটা মূলত যে আমাদের যে বাম ধারা যেটাকে আমরা বলি বা বিপ্লবী বুদ্ধিভিত্তিক ধারার মধ্যে তার প্রধান যেটা শক্তিশালী যে তার উপলব্ধি বা শক্তিশালী যে দিকটা সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের যার প্রতি, সেটা হচ্ছে পর্যালোচনা করবার ক্ষমতা অর্জন করা। এটা কিন্তু আমরা বাংলাদেশে কখনোই এটা আমরা চর্চা করিনি। এবং আমি যখন চর্চা করতে গেছি তখন সবার আগে নিন্দা হয়েছে, নিন্দিত হয়েছে যাদের দ্বারা, তারা কিন্তু বাংলা, তারা কিন্তু গ্রহণই করেনি। প্রথম থেকেই তারা আপত্তি করা শুরু করেছে। যখন আমি মোকাবেলা লিখলাম যে মার্ক্সের কোথাও ধর্মকে অস্বীকার করবার কোনো তত্ত্ব নাই, তত্ত্ব নেই। মার্ক্স তো অ্যাথিজমের যে ইতিহাস, পাশ্চাত্যে নাস্তিকতার যে ইতিহাস, সেই ইতিহাস আর আমাদের এখানে নাস্তিকতা যেভাবে এসছে তা আকাশ পাতাল পার্থক্য আছে। পাশ্চাত্যে নাস্তিকতাটা এসছে খ্রিশ্চানিটির বিপরীতে লড়াই করার জন্য। খ্রিশ্চানিটির মধ্যে ফায়ারবার্গ যখন আসেন তিনি যে সমালোচনা করেছিলেন যে খ্রিশ্চানিটির কারণে আমরা মানুষের যত ইতিবাচক গুণাবলী, মানুষের যেটা ভালো, সবচেয়ে ভালো দিক, এই গুণাবলীটা আমরা ঈশ্বরের উপর আরোপ করেছি এবং মানুষকে সকল ইতিবাচক গুণাবলী থেকে শূন্য করে দিয়েছে, নেতি করে দিয়েছে। ঈশ্বরই সত্য, মানুষ মিথ্যা। ফলে ওখানে ধর্মের যে ইতিহাস আর আমাদের এখানে যে ধর্মের যে ইতিহাস, সেটা প্রাচ্যের ইসলাম বলুন কি সনাতন ধর্ম বলুন কি শাক্ত বলুন কি বৈষ্ণব বলুন কি বৈদিক বলুন উপনিষদী বলুন, তার ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। ছোট্ট উদাহরণ দিতে একটা, আপনি নাস্তিক হলেও কিন্তু আপনি এই উপমহাদেশে, এটা কিন্তু ধর্ম, নাস্তিকতা কিন্তু আমাদের এই উপমহাদেশে একটা ধর্ম। নাস্তিক হয়েও আপনি হিন্দু ধর্মের অন্তর্গত হতে পারেন। আমি পারি না, যেহেতু আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, তার মধ্যে নাস্তিকতার মানে আলাদা। কিন্তু যদি আপনি সত্যিকারে ক্রিটিক করতেন, ক্রিটিক পর্যালোচনা করতেন, তারা দেখতেন আপনি নাস্তিকতা ছাড়া মুসলমান হতে পারবেন না। অবাক লাগছে আপনাদের? হ্যাঁ, তাই তো। আপনি যখন বলেন কলমা পড়েন, প্রথম কলমা পড়েন লা ইলাহা বলেন, আল্লাহ নাই বলেন, তারপরে ইল্লাল্লাহ বলেন। তাহলে ইসলামের দর্শনের দিক থেকে, তার ভাবগত দিক থেকে লা ইলাহাকে বলা হয় নাফি, নেগেশন, আর পরেরটাকে বলা হয় ইসবাত। আমরা বামরা কোনোদিন এটা খেয়ালই করিনি।
ফলে এই যে মাওলানা ভাসানী বলতেন, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল এই যে আপনি এই নাস্তিকদের নিয়ে ঘুরে বেড়ান, কমিউনিস্টদের নিয়ে ঘুরে বেড়ান, আপনার তো সমস্যা। বলতে আমার তো কমিউনিস্টদের নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে ইসলামপন্থীদেরকে নিয়ে। তো কেন? কারণ এই কমিউনিস্টরা তো নাস্তিক বলে হচ্ছে, ওরা তো লাই লাই বলে হচ্ছে অলরেডি। এখন তাকে ইল্লাল্লাহ বলাইতে হবে শুধু আমার, ওরা তো লাই লাই বলে ফেলছে, আর সমস্যা তো নাই। কমিউনিস্ট নাস্তিক, এখন ওকে ইসবাত করাতে হবে, নাফি করে ফেলছে সে। কিন্তু ইসলামপন্থীরা তো এখনো নাফি করেনি, তো কঠিন তো ইসলামপন্থীদের মধ্যে। ফলে এর পরবর্তীকালে তিনি তার একটা অসাধারণ তার রাজনৈতিক যে দর্শন, যেটা তিনি ছিল রুবুবিয়াতের যে দর্শন, সেটা তিনি হাজির করেছেন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা হবে কি পালনবাদী, এটা শাসনবাদী হবে না। এখন যেহেতু ভাসানী বলেছে আমরা এটাকে আর গুরুত্ব দিই নাই, কিন্তু ভাসানী যেটা ক্রিটিক করছিলেন তিনি টমাস হবসের ক্রিটিক করছিলেন। হবসের যে রাষ্ট্রের যে তত্ত্ব, সেই তত্ত্বে মানুষ সব ফেতনা ফ্যাসাদ করে, মানুষ ঝগড়া বিবাদ করে। অতএব যদি একটা সমাজকে স্থিতিশীল শান্তিপূর্ণ রাখতে চাই তাহলে কি করতে হবে, আমাদের সার্বভৌমত্বটা একটা লেভিয়াথান, আপনারা হবস পড়েছেন, লেভিয়াথান বিশাল একটা রাষ্ট্র, শক্তিশালী একটা ক্ষমতাবান একটা প্রতিষ্ঠানের কাছে আমাদের সার্বভৌম স্বাধীনতাকে দিতে হবে, তার কাছে হস্তান্তর করতে হবে, পরিবর্তে যেন আমরা শান্তিপূর্ণ সমাজ পাই। দেখুন এটা টমাস হবসের তত্ত্ব। তো ভাষায় তো টমাস হবস ক্রিটিক করছে শাসনবাদ চলবে না, আমি আমার সভারেন্টি হারাবো না। আমার সভারেন্টি মানে জনগণের সভারেন্টি। জনগণের সভারেন্টি মানে কি, এই কালে আমরা যখন নতুন দার্শনিকদের পাশ্চাত্যে পড়ি তখন তারা আমাদের খুব পরিষ্কার করে বলছেন সভারেন্টি মানে হচ্ছে গণ সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব না। পপুলার সভারেন্টি হলো গণতন্ত্র। জনগণ যখন সার্বভৌম, সে যখন মনে করে আমার যে সমষ্টিগত ইচ্ছা, সমষ্টিক যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের ঊর্ধ্বে কোনো আইন কোনো রাষ্ট্র থাকতে পারবে না, এটাকে বলা হয় পপুলার সভারেন্টি, রাষ্ট্র না। ফলে আমরা যখন রাষ্ট্রের সার্বভৌমত্ব আর গণ সার্বভৌমত্বের পার্থক্য বুঝতে পারি নাই, ফলে আমরা কী করে গণতান্ত্রিক বিপ্লব করব? আমরা তো বারবারই রাষ্ট্রকেই পুনরুৎপাদন করে যাব। আমরা সেই গণ সার্বভৌমত্ব আমাদের হাতে পাওয়া সত্ত্বেও এটা আমরা একদম কি বলবো অতি অনায়াসে আবার সে পুরনো রাষ্ট্রের কাছে আমরা তুলে দিচ্ছি। পৃথিবীতে এত বেকুব জাতের কোথাও নেই, কোথাও নেই। এটা কেন হয়েছে? এখন আপনি মনে কষ্ট পাবেন না, এটা আমাদের জন্য হয়েছে, আমরা বামপন্থীদের জন্য হয়েছে। কারণ আমরা পর্যালোচনা করতে শিখি নাই, আমরা কার্ল মার্কস পড়ি নাই, আমরা লেনিনও পড়ি না। আমরা মনে করছি লেনিনের যে বইটা ছিল রাষ্ট্র বিপ্লব, এটা হচ্ছে রাষ্ট্রতত্ত্বের বই। লেনিনের রাষ্ট্র বিপ্লব রাষ্ট্রতত্ত্বের বই ছিল না, এটা ছিল একটা পোলেমিক্যাল একটা তর্ক। কার সঙ্গে? কাউৎস্কির সঙ্গে। যে বিপ্লবের পরে রাষ্ট্রকে নতুন করে ভাঙবো নাকি পুরনো রাষ্ট্র বানাবো, থাকবে রাষ্ট্রকে নতুন করে কি আমরা তৈরি করব ভেঙে, নাকি পুরনো রাষ্ট্র থাকবে। এই তর্ক থেকে স্টেট অ্যান্ড রেভলিউশন তর্কটা হয়েছে। কিন্তু রাষ্ট্রতত্ত্ব নয়, রাষ্ট্রটা কি? রাষ্ট্রের সেই তর্কটা অনেক পুরনো। কারণ আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিশ্চান ধর্মের অভ্যন্তর থেকে। এটা কিন্তু আমরা অনেক কিন্তু স্বীকার করি না, জানি কিন্তু স্বীকার করি না। সভারেন্টির কনসেপ্টটা এসেছে খ্রিশ্চানটি থেকে। রাষ্ট্র সভারেন কেন? কারণ হলো যে ঈশ্বর সভারেন, এবং তিনি গির্জার মাধ্যমে তিনি তার সভারেন্টিটা তিনি কায়েম রাখেন। যিশু তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি একমাত্র মানুষ, একমাত্র নিষ্পাপ, যিনি ক্রুশে বিদ্ধ হয়ে আমরা যারা পাপী আমাদেরকে মুক্ত করেছেন। ফলে যিশুর অনুসারী না হলে আমরা কখনোই মুক্তি পাব না। কেন মুক্তি পাব না? কারণ আমরা তো পাপী, আমরা পাপ করেছি। কেমনে পাপ করেছি? কারণ আমাদের সমস্ত মানব জাতির জন্ম ইনসেস্ট থেকে, কারণ আদম থেকে হয়েছে সবাই। তো
তাহলে যদি বংশবৃদ্ধি করতে হয় তাহলে আদমকে তার হয় সন্তানকে বিয়ে করতে হয়েছে, বোনকে, ভাইকে, মাকে, ছেলেকে। তাহলে ইনসেস্ট থেকে, যেটা পাপ, এই পাপ থেকে মানব জাতির জন্ম। অর্থাৎ মানব জাতির পক্ষে মুক্তি অসম্ভব যদি না এমন একজন মানুষ আসেন যিনি আসলে মানুষ নয়, তিনি স্বয়ং ঈশ্বরের পুত্র। এই হচ্ছে খ্রিস্টান থিওলজির একেবারে প্রাথমিক অনুমান। এটা বলা মানে এমন যে খ্রিস্টানিটির কোনো ইতিবাচক অবদান নেই, অনেক অবদান আছে। কিন্তু মার্কস বারবারই সাবধান করে দিয়েছে আপনাকে যে আধুনিক রাষ্ট্র থিওলজিরই এটা একটা বিবর্তন মাত্র। যেটাকে আমরা আধুনিক রাষ্ট্র বলি, এটা কিন্তু থিওলজি। এখনই কিন্তু যে কোনো আলোচনা যে করবেন রাষ্ট্র সম্পর্কে, সেটা আপনাদের কার্ল শ্মিট আলোচনা করেন কি আগামদিন আলোচনা করেন, আপনি দেখবেন যে রাষ্ট্রতত্ত্ব মাত্রই এটা খ্রিস্টীয় তত্ত্ব। মডার্ন স্টেট মানেই এটা খ্রিস্টীয় স্টেট। ফলে আমি যখন ইসলামপন্থীদের বলি, আপনারা যখন আধুনিক ইসলামী রাষ্ট্র চান, আপনারা কিন্তু আসলে একটা খ্রিস্টান রাষ্ট্র চাইছেন। ইসলামে কিন্তু রাষ্ট্র বলে কোনো ধারণা নেই। এটা আমি ক্রিটিক করছি না কেবল, এটাকে বলি ক্রিটিক। আপনি চিন্তাকে উস্কে দেবেন, নতুন চিন্তা আনবেন, আমি তো ভুল বলতে পারি, অসুবিধা নেই। কিন্তু এই তর্কটা তো চালতে হবে, আমরাই তো করবো। আমরা যারা চিন্তা করতে চাই, বাম হওয়া, বিপ্লব হওয়ার মানেই তো প্রথম কাজটা হচ্ছে বৈপ্লবিক কায়দায় চিন্তা করতে শেখা। কারণ চিন্তার মধ্যেই প্রথম বিপ্লবটা হাজির হয়, আমাদের কল্পনার মধ্যেই প্রথম হাজির হয়, তারপরে সেটা বাস্তবে যায়। তাহলে এই স্টেটকে আমরা নকল করছি বারবার। আমাদের যে রাষ্ট্রগুলো এখানে গঠিত হয়েছে, এটা ব্রিটিশ আইনের দ্বারা গঠিত হয়েছে, ইন্ডিয়ান অ্যাক্টের কন্টিনিউশন। এখনও যখন বলা হয় সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে হবে, তার মানে হলো কি? তার মানে হলো খুব সহজ। এটা মানেটা হলো এই সাংবিধানিক ধারাবাহিক পুরনো আমলের যে ইংরেজির যে আইন, ইংরেজির যে সংবিধান, এটাকে রাখতে হবে। এই ধারাবাহিকতা আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে এই ক্রিটিক করা ছাড়া তো আমরা কখনোই আধুনিক রাষ্ট্রের যে মর্ম, তার যে রূপটা, এটা আমরা ধরতে পারবো না। এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বুঝতে পারবো। তো আমি আপনাদেরকে এটা ধরে নিচ্ছি যে আমরা সকলে চিন্তার দিক থেকে কাছাকাছি, চিন্তার সিলসিলার দিক থেকেও কাছাকাছি। আসুন আমরা ক্রিটিক্যাল চিন্তায় অভ্যস্ত হই, চিন্তা করতে শিখি, পর্যালোচনা করতে শিখি। এবং সেই পর্যালোচনাটা অবশ্যই শুরু হতে হবে ধর্মতত্ত্বের পর্যালোচনা। ধর্ম না, কিন্তু ধর্মতত্ত্ব। ধর্ম, দেখুন, ধর্ম শব্দটা, ধর্ম বাংলায় যখন বলি, আমরা যদি বাংলায় বলি পানির ধর্ম আছে, এটা কিন্তু একটা বাক্য হয়, হয়তো পানিটার ধর্ম আছে, সব আছে পানির। কিন্তু ইংরেজিতে কিন্তু বলতে পারবেন না ওয়াটার হ্যাজ রিলিজিয়ন। হবে না। তাই কেন এই পার্থক্য? কারণ ধর্ম বলতে আমরা যেটা বুঝি, আমাদের যে আদি ধর্মের যে ধারণা, ধী থেকে ধর্ম, আমি যা ধারণ করি ওটাই ধর্ম। আর পাশ্চাত্যের রিলিজিয়ন সম্পূর্ণ বিপরীত দুটো ধারণা, আকাশ পাতাল পার্থক্য। ফলে আমাদের এখানে বামরা যখন ধর্মের বিরোধিতা করে, সে কিন্তু আসলে খ্রিশ্চান হয়ে বিরোধিতা করে। এই ধর্মের বিরোধিতার কোনো যুক্তি নেই। কারণ আমাদের এখানে কখনোই ধর্ম জনগণকে অর্থনৈতিকভাবে নিষ্পেষণ করে নাই। যেমন চার্চ জমির মালিক ছিল এবং কৃষকরা চার্চের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হয়েছে। আমাদের এখানে মসজিদ জমির মালিক না, ভূস্বামী না, মন্দির ভূস্বামী না। ফলে এখানে ধর্মের ভূমিকাটা সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। এবং এঙ্গেলসকে মার্কস বলেছিলেন এ কারণে যে এঙ্গেলস, আমি তো বুঝতে পারি না যে প্রাচ্যে যখন কোনো রাজনৈতিক আন্দোলন হয়, এটা কেন ধর্মের রূপ পরিগ্রহণ করে, এখানে রাজনীতি কেন ধর্মের রূপ নেয়, এটাই কারণ। এবং এর ব্যাখ্যাটা একটু আগে যেটা বললাম, যেহেতু আমাদের এখানে যে ইকোনমিক যে তাৎপর্য মন্দিরের কিংবা মসজিদের বা ধর্মের আর চার্চের ইতিহাস এক নয়, কিন্তু আমরা পাশ্চাত্যের ইতিহাসকেই একমাত্র ইতিহাস গণ্য করেছি। আমাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসকে আমরা কখনোই ফিরে তাকাইনি, আন্তরিকভাবে ফিরে তাকাইনি যে কী করে আমরা আমাদের ধর্মের মধ্যে যে মর্মটা আছে, এটাকে কী করে আমরা
ইন্টিগ্রেট করব, কি করে আমরা নতুনভাবে নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করবার জন্য সেখান থেকে মর্মশ্বাসটা সংগ্রহ করে আনব। এটা কখনোই আমাদের কর্তব্য জ্ঞান করিনি আমরা। ফলে আমরা কিন্তু মার খাচ্ছি বারবার। এবং একই সঙ্গে মার খেতে কী হচ্ছে দেখুন, একটা বিভাজন তৈরি হচ্ছে, সেকুলার বনাম রিলিজিয়াস। এই সেকুলার এবং রিলিজিয়াস বিভাজনটা আপনি কিন্তু এখন এত সহজে আপনি মুছে ফেলতে পারবেন না। আপনি যখনই সেকুলার বাঙালি জাতিবাদকে পরাস্ত করেছেন বা লিটারালি, সঙ্গে সঙ্গে ধর্মীয় জাতিবাদ কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছে। এটাকে কী দ্বারা মোকাবেলা করবেন? আপনি তো প্রস্তুতি নেন নাই। আপনি তো প্রস্তুতি নেননি। মাজারের পর মাজার ভাঙা হয়েছে। কেমন আপনি এই একটা বিশেষ ধরনের ব্যাখ্যা ধর্মের, এই ব্যাখ্যার বাইরে কিছু বললেই আপনার উপর ঝাঁপিয়ে পড়ছেন, তাকফির করা হচ্ছে, আপনাকে নাস্তিক বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বলা হচ্ছে যে এই লোকটিকে হত্যা না করলে নাকি বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না। তাহলে দেখতে পাচ্ছেন কত বড় বিপদের মধ্যে পড়ে গেছে আমরা। কেন? কারণ কিন্তু একটাই, আমরা পর্যালোচনা করতে চাই না, আমরা বুদ্ধিবৃত্তিকভাবে অলস, এবং সেখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো নেবার সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই না। এবং অদ্ভুত ব্যাপার যে যেখানে ধর্মের পর্যালোচনাটা অত্যন্ত জরুরি, কেন ইসলাম এদেশে এসছে, কেন ইসলামে বিপুল সংখ্যক জনগণ ইসলামকে গ্রহণ করলো, লড়াইটা কী ছিল, এমনকি বাঙালি বা বাংলা ভাষা কী করে তৈরি হয়েছে, এরও কিন্তু কোনো ইতিহাস আমরা কিন্তু জানতে আগ্রহী না। আগ্রহী না বলে আমরা এখনও জানি না যে বাঙালি বাংলা ভাষা ইসলাম যদি না আসতো দেশে এটা হতো না। আপনারা এতদিনে সংস্কৃতি কথা বলতেন বা ভিন্ন কোনো ভাষার কথা বলতেন। কারণ সাধারণ মানুষের ভাষার স্বীকৃতিটি হোসেন শাহের আমল থেকে, সুলতানি আমল থেকে এসেছে। এবং এই সুলতানি আমল থেকে সাধারণ মানুষের ভাষায় কথা বলা, গান গাওয়া, কবিতা লেখা, কাব্যচর্চা শুরু হয়েছে হোসেন শাহের আমলে। আপনাদের চৈতন্যের নাম জানেন, একটা বিপ্লব ঘটে গেছে একেবারে সাধারণ মানুষের ভাষায়। কেমন? তাহলে এই যে ইতিহাসগুলো গেছে, এই ইতিহাসগুলোতে আমরা প্রবেশ করিনি, না করার কারণে আমরা একটা যে গভীরতর তাৎপর্য, যে বাঙালি হওয়া, বাংলা ভাষী হওয়া, বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষায় বসবাস করতে পারা, এটা যে আমার আত্মিক বিকাশের জন্য জরুরি, এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি দার্শনিকভাবে কিংবা রাজনৈতিকভাবে পারিনি। না পারার কারণে আমরা কেউ নিজেকে যখন বাঙালি বলি, আমরা 19বিংশ শতাব্দীর হিন্দু নবজাগরণের উচ্চবর্ণের হিন্দুর যে ব্যাখ্যা বাঙালি, ওটাকেই বলি বাঙালি। ফলে স্বভাবতই ইসলাম যারা বিশ্বাস করেন, ইসলাম ধর্ম যারা ভালোবাসেন, তারা আমাদেরকে গ্রহণ করে না। কারণ আনামনিক রামমোহন রায়ের হাতে, রবীন্দ্রনাথের হাতে, কিংবা সে আমলে বঙ্কিমচন্দ্রের হাতে, বা এই চক্রবর্তী, চট্টোপাধ্যায়, এদের হাতে, উচ্চবর্ণের হিন্দুর হাতে যে বাংলা ভাষা গড়ে উঠেছে, এটাই বুঝি একমাত্র বাংলা। আর বুঝি বাংলা নেই, বা এর আগেও বুঝি কোনো বাংলা ভাষা ছিল না। এবং খেয়াল করেন, আমাদের ভাষা থেকে কিন্তু সক্রিয়ভাবে, সচেতনভাবে আরবি ফার্সি শব্দটা বাদ দেবার একটা চেষ্টা চলেছে কলোনিয়াল আমলে। বাংলা ভাষা থেকে বাদ দিয়ে সংস্কৃতায়ন হয়েছে বাংলা ভাষা। এটাকেও কিন্তু আমরা সমাধান করতে পারছি না। এটা হতে পারে ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলা ভাষার সঙ্গে এখন আমাদের ভাষার অনেক অমিল হয়ে গেছে, হবে। কিন্তু এরপরেও দেখবেন এখন আবার রাজভাষা হওয়ার কারণে ফার্সি যেভাবে আমাদের বাংলা ভাষায় ঢুকে গিয়েছিল, এটাকেও বাদ দেবার চেষ্টা চলছে। এখানে আমরা এখন আরবি ভাষা ঢুকাতে চেষ্টা করি। আমরা খোদা হাফেজ বলি না, বলি আল্লাহ হাফেজ, বলে কিনা বলেন? যা কিছু ফার্সি বাংলা ভাষার স্বাভাবিকভাবে ছিল, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সজ্ঞানে অজ্ঞানে এটা আমরা বাদ দিচ্ছি। হ্যাঁ, করতে পারি, আরবি আমার ধর্ম, আরবি থেকে বহু শব্দ ব্যবহার করতে পারি আমি, কোনো সমস্যা নেই। যদি ইংরেজি থেকে ব্যবহার করতে পারি, ফার্সি থেকে করতে, আরবি থেকে কেন করবো না? কিন্তু এটা স্বাভাবিক না, এটাও জোর করে করা হচ্ছে।
ফলে যে সাংস্কৃতিক যে আন্দোলনের কথাকে একটু ইঙ্গিত দিয়েছেন আমাদের সম্ভবত চিনু ভাই, সেদিক থেকেও দেখলে আমরা দেখব যে বাংলা ভাষায় সাংস্কৃতিক কাব্য এদিক থেকে একটা বড় ধরনের বিপ্লব আমাদের প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন। প্রথমত ঐতিহাসিকভাবে বোঝার দরকার আছে, হিস্টোরিক্যালি কোথায় আছি আমরা, কোন জায়গায় অবস্থান করছি, কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক, এটা আমরা দেখব। আমাদের ভাষার যে কোনো শব্দ নিতে পারে, বাংলা ভাষার যে কোনো শব্দ আপনি নিতে পারেন যদি আপনার ভালো লাগে। ইংরেজি ভালো, ফরাসি ভালো, খুব ভালো, ফার্সি অবশ্যই, আরবি নিশ্চয়ই, কেন না, ব্যবহার করুন। কিন্তু যখনই আপনি জবরদস্তি জোর করে ভাষাকে বদলাবার চেষ্টা করবেন এবং মানুষের সাধারণ যে ভাষা, তার প্রকৃতিজাত, তার স্বভাবজাত যে ভাষাটা সে দৈনন্দিন ব্যবহার করে, এই ভাষার বাইরে আমরা যখন একটা গদ্য, প্রমিত গদ্য, এটাকে একমাত্র বাংলা করি, তখন এটাকে আমরা সঙ্গে সঙ্গে কী বলি, আমরা সাধারণ মানুষের ভাষা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করি এবং সাধারণ মানুষ তখন আমাদের ভাষা আর বুঝতে পারে না। আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের, রংপুরে বসে গল্পটা করবো। আমার বন্ধু এখন নেই, সৈয়দ শামসুল হক, আপনার প্রত্যেকে জানেন। শামসুল হক যখন তার পরাণের গহীন ভেতরে কবি কাব্যগ্রন্থটা লেখেন, তখন তিনি ছদ্মনামে লিখেছেন। আপনি কি জানেন? অনেকে জানেন না জেনে ভাই, মানে ছদ্মনামে লিখেছেন, নিজের নামে লিখতে সাহস করেননি। কিন্তু অসাধারণ কাব্যের বই, আপনি একমত হবেন। স্থানীয় ভাষা ব্যবহার করেছেন কাব্যে, এখানকার রংপুরের ভাষা কাব্যে ব্যবহার করেছেন, কিন্তু তিনি নিজের নাম দিতে ভয় পেয়েছেন, ছদ্মনামে লিখেছেন। তো আমি দেখা হয়েছিল শামসুলের সঙ্গে, আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আমি তো ছদ্মনাম ব্যবহার করেছি, দুর্দান্ত কাব্য কবিতার গ্রন্থ, আপনি ছদ্মনাম কেন ব্যবহার করেন? কারণ না কী জানি বলে, কলকাতার বন্ধুরা নিন্দা করে, আর কে কী বলে। মানে একজন কবি এত বড় একটা কবিতার বই লিখছে, গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষের ভাষাও যে কাব্য ভাষা হতে পারে এবং তার যে সে অধিকার আছে, এই অধিকারটুকুও কিন্তু এত বড় একজন শক্তিমান কবি কিন্তু খুব কিন্তু সজ্ঞানে এটা তিনি বুঝতে পারেন। এটা আমি জাস্ট গল্প আকারে বলে রাখলাম আপনাকে। পরবর্তীকালে তিনি কবিতা বই বের করেছিলেন, তখন অবশ্যই তিনি তার নাম ব্যবহার করেছেন। অ্যান্ড এরপরে তার অন্য যে বিখ্যাত নাটকগুলোতে তিনি স্থানীয় ভাষা ব্যবহার করা শুরু করেন। স্থানীয় ভাষা ব্যবহার করা শুরু করে বিশেষত নাট্যকর্মীরা, কারণ নাটকে তো মুখের ভাষা হতেই পারে, কিন্তু কাব্যে, সাহিত্যে, গদ্যে আমরা এখনও কিন্তু সাধারণ মানুষের ভাষা কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা এখনও প্রমিত বাংলা বা কলকাতার বাংলা, সংস্কৃতায়িত বাংলা ব্যবহার করি। আমার ভাষা খারাপ, আমি কিন্তু সাধারণ মানুষের ভাষায় কথা বলতে পারি না, লিখতে পারি না, সেটা খারাপ। কিন্তু আমার এতটুকু হয়তো ক্ষমা পাবো আপনার কাছে যে আমি আমার দুর্বলতা সম্পর্কে সচেতন। এবং যেহেতু আমাদের একটা নতুন দার্শনিক বাংলা তৈরি করতে হয়েছে, সে কারণে আমাকে এই বাংলাতে কথা বলতে হচ্ছে, যেহেতু আমার টাস্কটা, কর্তব্যটা এখন অতিরিক্ত রাজনৈতিক জায়গায় এসে হাজির হয়েছে। তো আমি আবার একটা রাজনৈতিক প্রসঙ্গে ফিরে যাই। প্রথমে দেখবেন যে এই আগের কথাটুকু যদি বোঝেন, তাহলে এটা একটু মনে রাখবেন যে ভাষা এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে। যতক্ষণ পর্যন্ত আমরা নতুন পরিভাষা তৈরি করতে পারবো না রাজনীতিতে, নতুন কোনো পরিবর্তন আমরা ঘটাতে পারবো না। তার একটা ছোট্ট প্রমাণ দিই এই গণঅভ্যুত্থান থেকে। আপনার সকলে রাষ্ট্র সংস্কার সঙ্গে অনেকে যুক্ত, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের সঙ্গে, এবং আমি বলেছি যে আমার এই বিদ্যমান যে সকল রাজনৈতিক দলগুলো আছে, যাদের সঙ্গে আমার চিন্তার সবচেয়ে কাছের, তারা রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন একটা গুরুত্বপূর্ণ সেমিনার করে, গণঅভ্যুত্থানের অনেক আগে, 2022 সালে সম্ভবত, কেমন তুষার এসে বলে, ফরাদ আপনি একটা প্রবন্ধ লিখবেন। আমি তুষার, আমি যে প্রবন্ধ লিখবো আপনার তো এটা পছন্দ করবেন না, কারণ আপনি লিখবেন, আপনার যেটা খুশি আপনি লিখবেন। আমি লিখবো যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি না, এটা সম্ভব বলো? হ্যাঁ সম্ভব। তখন আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক বর্গ। ওই লেখাটা আমার গণঅভ্যুত্থানের গল্পবতী আছে। এই প্রথম আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে তার যে ইতিবাচক অবদান, এই প্রথম আমরা কথা বলা শুরু করি, একটা ভিন্ন চিন্তা, একই কথা বলছি না আমরা, কিন্তু একটা কথোপকথন শুরু হয়।
এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমার জন্য এটা বিশাল আনন্দের যে পরবর্তীতে যেই বইটা বেরোয় গণঅভ্যুত্থানের গঠন, ওটা রাষ্ট্র চিন্তা প্রকাশনা থেকে বেরোয়। এখনও এটা তাদেরই, তারা এটা মনে করেন মানে এই নয় যে আমার সবকে তারা একমত না, আমার কোনো সমস্যা না। কিন্তু এই যে আমরা কথা বলতে পারছি একসঙ্গে, এই যে আলোচনা করতে পারছি, এটা বিরাট ঘটনা। কেন বিরাট ঘটনা বলি? কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলনের, রাষ্ট্র সংস্কারের চিন্তা আমি বিরোধী। আমার বইতে প্রথম আমি লিখেছি রাষ্ট্র সংস্কারের চিন্তাটাই একটা ভুল চিন্তা। কারণ হলো, প্রথমত রাষ্ট্র আমরা কখনোই গঠন করতে পারি নাই, 72-এ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে নতুন রাষ্ট্র গঠন করবার, এটা তার অধিকার। 72-এ কেন পারিনি? কারণ 72-এ যখন আমরা এই তথাকথিত সংবিধান সভা হয়েছিল, সেখানে যারা সংবিধান প্রণয়ন করবার অধিকারী বলে নিজেদের দাবি করেছিলেন, তারা ছিলেন পাকিস্তানের সংবিধান লিখবার জন্য নির্বাচিত। আপনি নিশ্চয়ই জানেন তা। কেমন এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে করেছেন? ইয়াহিয়া খান। সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে 1970-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল এবং তাদের কর্তব্য ছিল এলএফওর দ্বারা নির্দেশিত যে বিধানগুলো রয়েছে তার অধীনে পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন করা, এবং সেই সংবিধান হতে হবে এমন যা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে না। এই প্রতিশ্রুতির নির্বাচন হয়েছে। আপনি পড়ে দেখুন হিস্ট্রিতে। আমি যদি ভুল বলি বলবেন যে ঠিক আছে আমি ভুল বলেছি। তাহলে 72 সালে আমরা কিন্তু যুদ্ধ করেছি, কিন্তু এই এলএফওর অধীনে না। মুক্তিযুদ্ধ হয়েছে সম্পূর্ণ ভিন্ন নীতির ভিত্তিতে। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করব। এই 3টে নীতির ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি। 71-এ যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য, এবং এই 3টা নীতি কী করে আমরা প্রতিষ্ঠিত করব প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের উপরে চাপিয়ে দিল কি? ধর্মনিরপেক্ষতা। কী চাপিয়ে দিল? সমাজতন্ত্র। কী চাপিয়ে দিল? বাঙালি জাতিবাদ। এটা কিন্তু আমাদের দাবি ছিল। আমি জানি না আপনারা সংবিধানের ইতিহাস পড়েছেন কিনা। তাহলে এই যে চাপিয়ে দেওয়া, এই যে 3টা তত্ত্ব, সমাজতন্ত্র এবং জাতিবাদ, এই 2টা তত্ত্বকে একত্রিত হলে এটাকে বলে ফ্যাসিবাদ। এটা মুসলিনি এটাতে বিশ্বাস করতেন, হিটলার এটাতে বিশ্বাস করতেন। সমাজতন্ত্র প্লাস বাঙালি জাতিবাদ, সেটা হচ্ছে জার্মান জাতীয়তাবাদ, এখানে শুধু বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমরা জেনে শুনে একটা ফ্যাসিস্ট সংবিধান কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 50টা বছর লেগেছে এখান থেকে এটা লড়াই করে এটাকে সামনে আনতে। তারপরেও খেয়াল করেন, এই যে গণ অভ্যুত্থানের পরে এই সংবিধান থেকে আমরা মুক্ত হতে পারছি না, পারিনি তো, ব্যর্থতা হয়েছে। এর জন্য কে দায়ী? আমরা কি দায়ী নই? আমরা তো নিজেরাই তো দায়ী। তাহলে আমরা এই লড়াইটা করলাম যে 72 সালের সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তরুণরা যখন বলল, ছাত্ররা যখন বলল আমরা এই সংবিধান বাতিল চাই, আমরা বললাম, আমাদেরকে বলা হলো, ছাত্রকে বলা হলো তার মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী না, তা তো না। 72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। কেন? কারণ 72-এর সংবিধান বাতিল করার মধ্য দিয়ে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন? 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করছেন। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করা, এটাই প্রতিষ্ঠা করছে। তো তরুণরা তো এই কথাটাই বলছে। আপনাদের প্রত্যেকেই নিশ্চয়ই বৈষ্ণবী ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন, এনসিপির সঙ্গে রয়েছেন, আছেন তো, বিভিন্নভাবে যুক্ত রয়েছে। তাহলে যখনই আওয়ামী লীগ প্রোপাগান্ডা করলো, এমনকি বিএনপি বলা শুরু করলো যে তারা 71-কে অস্বীকার করতে চায় না, ছাত্ররা কখনো 71-কে অস্বীকার করেনি।
কখনো শেয়ার করেছে? তারা তো ৭১কে রিক্লেম করছে, পুনরায় দাবি করছে, যেটা হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছ থেকে। তাদের যে গৌরব, বাংলাদেশের জনগণের যে গৌরব ৭১ সালের মুক্তিযুদ্ধে যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান কি অন্যান্য সৈনিকেরা এবং আমাদের মুক্তিযোদ্ধারা, এই গৌরবকে হরণ করে নেবার জন্যে ৭২-এর সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন বিএনপির পজিশনটা খেয়াল করে দেখছেন আপনারা, এটা কি জিয়াউর রহমানের অনুসারী নাকি জিয়াউর রহমান বিরোধী? আমাকে খারাপভাবে নেবেন না, আমি খুবই ঘনিষ্ঠভাবে এই দীর্ঘকাল এই বিএনপির যে তার যে মামলা হামলা নির্যাতন তার পক্ষে থেকেছে। আপনি অনেকে জানেন আমি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, কিন্তু এরা কি বলছে? তাহলে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছেন জিয়াউর রহমান এবং কি জন্য করেছেন? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য। আর বিএনপি বলছে যে না, আমরা ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না। কেন যাবেন? আমরা তো এর জন্য যুদ্ধ করিনি। তাহলে দেখতে পাচ্ছেন তাহলে আমাদের হিস্ট্রি পড়া, ইতিহাস পাঠটা কত দুর্বল এবং এর ফলে কি কি ক্ষতি করেছে আমাকে সময় বলবেন, যে যখন সময় দিতে হয়। আর কি কি করেছি খেয়াল করেন। আমরা শুধুমাত্র ছাত্রদের এই যে লড়াই, এর যে মর্ম, এটাকে তো বুঝেই নাই। আমরা ছাত্রদেরকে মারাত্মক বিপদের মুখে ফেলে দিয়েছি, মারাত্মক ঝুঁকির মধ্যে এখন ফেলে দিয়েছি ওদেরকে। যে তরুণরা জীবন দিয়েছে, যে সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে এবং তাদেরই যে উত্তরসূরিরা জীবিত রয়েছে এখনো, তাদেরকে আমরা ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলে দিয়েছি। কি কি করতে দেন নাই ডক্টর ইউনূস? ১ নম্বর, প্রোক্লেমেশন করতে দেন নাই। এত বড় গণ অভ্যুত্থানের পরে তিনি আমাদেরকে একটা ঘোষণা করতে দেন নাই। এটা ঠিক না। আমি তাকে বিনয়ের সঙ্গে বারবার বলছি, আবারও বলবো, অবশ্যই ঘোষণা দিতে হবে এবং এটা তথাকথিত কোনো জাতীয় ঘোষণা হতে পারবে না। কেন? আপনি কেন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারা কিসে কিসে একমত তারপরে ঘোষণা দিবেন? আমরা তো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে গণ অভ্যুত্থান করিনি। করেছে কে বলুন? রাজনৈতিক দলের অনেকে, বিএনপি এসে আমাকে বলছে আমরা কি অংশগ্রহণ করি নাই গণ অভ্যুত্থানে? হ্যাঁ করেছেন, কিন্তু দল আকারে অংশগ্রহণ করেন নাই, গণ আকারে করেছেন। আপনারা অংশগ্রহণ করেছেন কিন্তু রাজনৈতিক দল আকারে অংশগ্রহণ করেন নাই, আপনারা গণ আকারে, জনগণ আকারে অংশগ্রহণ করেছেন। ফলে রাজনৈতিক দল আকারে আপনাদের কোনো বিশেষ প্রিভিলেজ আপনারা পেতে পারেন না। আপনারা যদি জনগণের অংশ থাকেন, আপনাদেরকে আমরা মাথায় তুলে নেব। আপনারা যদি গণ হন, দল না। আর এই যে অবাধ বাজার ব্যবস্থায়, অবাধ বাজার ব্যবস্থায় লুটেরা এবং মাফিয়া শ্রেণীর যে অর্থনীতি, এখানে রাজনৈতিক দল মানে মাফিয়া এবং লুটেরা শ্রেণীর রাজনৈতিক দল। ফলে আমরা যে নতুন বাংলাদেশ করতে চাইছি, সেখানে রাজনীতি বলতে কী বুঝি, রাজনৈতিক দল বলতে কী বুঝি, এটা তো আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আপনি তো শেখ হাসিনার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধিত হলেই আপনাকে রাজনৈতিক দল বলে স্বীকার করতে তো আমরা বাধ্য না। বুঝতে পারছেন? গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কে করেছে? শেখ হাসিনার অধীনে হয়েছে, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে হয়েছে। আমরা কেন ওই বিধান অনুযায়ী যারা নিবন্ধিত হয়েছে তাদেরকে রাজনৈতিক দল আকারে স্বীকার করে নিব? আপনাদেরকে নতুন করে নিবন্ধিত হতে হবে এবং সেই আইন আমরা জনগণ আমরা ঠিক করে দেবো। এই জন্য নতুন গঠনতন্ত্র লাগবে। তো ছাত্ররা এই কথাটাই বলছে, তারা বলছে নতুন সংবিধান চাই। তাদেরও সমস্যা, তারা নতুন গঠনতন্ত্র বলে না, এখনও সংবিধান বলে। যখনই তারা এটা বলে তখন স্বভাবতই আমরা কী করতেছি, আমরা সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়ছি। কেন আমরা পিছিয়ে পড়ছি? তা আমরা এই ব্যাপারটা যখন আমরা বুঝবো সকলে এবং পর্যালোচনা করতে সক্ষম হব, আমরা তখনই নতুন রাজনীতির দিশা আমরা পেয়ে যাব। আমরা
খুব শিগগির, আমি যদি আজকে ভেবেছিলাম উনি একটু ডিলি করবো, কিন্তু খুব শিগগির আমরা আবারও আসবো আশা করি। খুব শিগগিরই আমরা আগামী রাজনৈতিক তৎপরতার প্রধান কি দাবি, প্রধান কি কৌশল, প্রধান কি নীতি হতে পারে, তার উপর একটা খুব ছোট একটা প্রস্তাবনা আপনাদের কাছে পেশ করব। এবং আমরা এনসিপি যারা তরুণ ছাত্রনেতা তাদের কাছে আমরা পেশ করব। তার কিছু কিছু হয়তো সময় পেলে আমি আপনাদেরকে বলবো, এবং কিছু হয়তো আলোচনা করেছি, পেশ করবো, যাতে আমরা পথ না হারিয়ে ফেলি, আমরা যেন ঠিক পথে হতে পারি। আমি মনে করি তরুণরা 5ই অগাস্টে আমাদের যা দান করেছে, যতটুকু তারা করতে পেরেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটা আমরা চিরকাল মনে রাখবো। যদি তারা কোনো ব্যর্থতা হয়ে থাকে তাদের, এটা আমাদের সকলের ব্যর্থতা, তরুণদের একার না। ফলে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে তরুণদেরকে রক্ষা করা, তাদেরকে আগলে রাখা, তাদের উপর যে ধরনের প্রচার প্রোপাগান্ডা চলছে, তাদেরকে ক্ষুদ্র করবার যে সব প্রচারণাগুলো সর্বত্র নানানভাবে চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানো এবং তরুণদেরকেও সতর্ক হতে হবে। আমি এনসিপির নির্বাচনবাদী তার যে কৌশল, এটাকে সমর্থন করি না। আমি নির্বাচনবাদী নই, যে নির্বাচনের দ্বারা দেশ বদলায় এটা আমি বিশ্বাস করি না। পৃথিবীতে কোথাও হয় নাই, ফরাসি বিপ্লবে হয় নাই, মার্কিন বিপ্লবে হয় নাই, ইরানি বিপ্লবে হয় নাই, মাওসেতুংয়ের বিপ্লবে হয় নাই, পৃথিবীর কোথাও নতুন রাষ্ট্র গঠন করা যায়নি নির্বাচন দ্বারা। তারা ভুল পথে যাচ্ছেন। নির্বাচনবাদীরা আমাদের রাজনৈতিক পথ হতে পারে না। ফলে বিকল্প পথ কী হতে পারে, এটা আমরা বলবো, আপনাদেরকে কিছুদিন পরে বলবো কী হতে পারে। 1 নম্বর হলো গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুনভাবে বাংলাদেশ গঠন করার কথা বলতে হবে আমাদেরকে। আমাদের প্রোক্লেমেশন যদি ডক্টর ইউনূস দ্রুত না দেয়, আমাদের ঘোষণা আমাদেরকে দিতে হবে। আমরা অপেক্ষা করেছি, যথেষ্ট অপেক্ষা করেছি। আমাদের ঘোষণায় কি থাকবে? আমাদের ঘোষণায় 3টে জিনিস থাকবে, খুব সহজ, খুব তিনটা। আমরা যে গঠনতান্ত্রিক প্রস্তাবনা দেব ছাত্রদের তরফ থেকে, এটা হবে একটা কাগজের অর্ধেক, 3টা লাইন। কি? সেটা হবে 1 নম্বর, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। আমরা এমন কোনো রাষ্ট্র চাই না যে রাষ্ট্র ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে, 1 নম্বর। 2 নম্বর, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হয়। আমাদের এরকম ভারী একটা সংবিধান দরকার না যে মানলে আপনি মরে যাবেন, এত ভারী। আধা পাতার সংবিধান, মূল প্রস্তাবনা, যেটা আমি সাধারণ মানুষের কাছে যেতে পারি, সাধারণ মানুষ পড়ে বলতে পারে, হ্যাঁ তাই, এটাই তো আমি চাই, এটাই তো আমার অভিপ্রায়, এটাই তো আমি চেয়েছি, এই জন্য তো আমি মরতে চাই, এই জন্য তো লড়তে চাচ্ছি। তাহলে 1 নম্বর গেল, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা হরণ বা ক্ষুণ্ণ করা যাবে না, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস করা যাবে না, এমন কোনো নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। 3 নম্বর, জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। বাস, আমার সংবিধান শেষ। এখন তুমি কি এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বানাবা, নাকি তুমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ বানাবা, নাকি তুমি কি করবা, সেটা পরবর্তী আলোচনার বিষয়। যদি আমরা সে আলোচনায় যাই, তাহলে কি করতে হবে? আমরা একটা ডিসেন্ট্রালাইজ, বিকেন্দ্রীকৃত বাংলাদেশ চাই, যেটা সত্যিকারের গণতন্ত্র। কীরকম? রংপুরবাসীদের যেই রাজনৈতিক পরিষদ, তারা তাদের সিদ্ধান্ত তারা নেবেন। এটা ইন্ডিপেন্ডেন্ট, একটা কেন্দ্রীয় সরকার থাকবে, একই সঙ্গে একটা স্থানীয় সরকার থাকবে। স্থানীয় সরকার থাকবে শক্তিশালী, জনগণের জীবন জীবিকা থেকে আরম্ভ করে প্রাণ, প্রকৃতি, পরিবেশ উন্নয়ন থেকে আরম্ভ করে সকল কিছু দেখভাল করা, এবং প্রশাসনের দায়িত্ব তাদের থাকবে। ঢাকা কেন্দ্রিক অল্প কিছু লোক শাসন করবে পুরো বাংলাদেশকে আর লুণ্ঠন করবে, এটা আমরা চলতে দেব না। এখান থেকে যে সম্পদ যাবে রংপুর থেকে বা এই উত্তরবঙ্গ থেকে, তার প্রত্যেকটা পাই আবার উত্তরবঙ্গে ফেরত আসতে হবে।
ওটা গুলশান বনানীতে যেতে পারবে না। ওটা বনানীতে, গুলশান বনানীতে বাইরে গিয়ে মালয়েশিয়ায় গিয়ে আবার সেকেন্ড হোম বানাবেন না, এটা চলবে না। আবার কানাডায় গিয়ে বেগমপাড়া বানাবেন, ওটা চলবে না। প্রত্যেকটার পাই হিসেব দিতে হবে। ফলে আমরা এমন একটা বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা চাই যেখানে আমরা রাষ্ট্রকে, সরকারকে জবাবদিহি করতে পারবো এবং জবাবদিহি করবার প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক শক্তি আমাদের হাতে থাকবে। তাহলে এইভাবে আমরা অবশ্যই একটা নতুন রাষ্ট্র নির্মাণের কথা আমরা বলতে পারি। এরপর আমি আরেকটা কথা বলে শেষ করবো এবং আপনার নিশ্চয় অনেক প্রশ্ন থাকবে, আমরা প্রশ্ন উত্তর করবো। খুব ভালো হবে যদি আপনারা লিখে আমাকে দেন। যদি সময় না পাই আমি সেই প্রশ্নগুলো সাধারণত আমার কোনো না কোনো লেখাতে আবার উত্তর দিই। তো কষ্ট করে কাগজ এবং কলম থাকলে আমাকে প্রশ্নগুলো দেবেন, আমি খুব খুশি হব আবার উত্তর দিতে। আমি এখন যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো এরকম যে দেখুন, আধুনিক যদি আমরা আমি বামদের নিয়ে কথা বলছি, আধুনিক কালে যদি আমরা একটু পড়াশোনা করতাম আমরা কিন্তু দেখতাম যে অনেক নতুন চিন্তা আজকে রাজনৈতিক পরিসরে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারণা, এটাকে বলা হয় রুহানিয়া। এখন রুহানিয়াত শুনলে কিন্তু আপনাকে আমাকে জামাতি মনে করবেন না, হেফাজতি মনে করবেন না। রুহানিয়াত অত্যন্ত সুন্দর শব্দ, ইটস এ বিউটিফুল ওয়ার্ড। আপনি এটা পলিটিক্যাল টার্ম। এই শব্দটা কার আবিষ্কার জানেন? ইনি একজন ফরাসি দার্শনিক, তার নাম ছিল মিশেল ফুকো। তিনি শব্দটা ব্যবহার করেছিলেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। এর মানে খুব সহজভাবে হলো এই যে জনগণ সামষ্টিকভাবে যে চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার নিজের জীবের জীবনটা বিসর্জন দিতে বা শাহাদাত বরণ করতে সে রাজি থাকে, কবুল করে, সাইদের মতো। এটাকে বলে রুহানিয়া। কারণ সে তার যে অভিপ্রায়টা, তার মনে যে ইচ্ছাটা সমষ্টির কল্যাণের জন্যে, সমষ্টির মঙ্গলের জন্যে যে অভিপ্রায়টা ধারণ করে সে মনে করেছে, তার সেই অভিপ্রায়টা তার জীবনের তুলনায় অনেক ঊর্ধ্বের স্তরের। তার জীবন তার এই রুহানি উপলব্ধির তুলনায় তুচ্ছ। এটাকে সে বিসর্জন দিতে রাজি। এটাকে বলে রুহানিয়া। এই কনসেপ্টটা কেন এসছে? কারণ প্রাচ্য কখনোই বুঝতে পারে না যে কেন মানুষ বৃহত্তর আদর্শের জন্য জীবন দিতে উন্মুখ থাকে। এমনকি কার্ল মার্কসের রাষ্ট্রচিন্তার মধ্যে এটা নেই। তিনিও শ্রেণীর আলোচনা যখন করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে রাজনৈতিক কর্তাশক্তি আকারে, বিপ্লবের কর্তাশক্তি আকারে শ্রমিক শ্রেণী বিপ্লবের ভূমিকা পালন করবে। ইতিহাস কিন্তু এটার পক্ষে সায় দেয় না, এটা বলে না অভিজ্ঞতা যে শ্রমিক শ্রেণী মাত্রই বিপ্লব করবে। লেনিন সেটাকে শুধরালেন, না, শ্রমিকরা বিপ্লব করে না, তারা বিপ্লবের অবশ্যই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি, কিন্তু শ্রমিকরা বড় যে ট্রেড ইউনিয়ন করতে পারে। বিপ্লবের জন্য দরকার বিপ্লবী, পেশাদার বিপ্লবী, যে রেভলিউশন। পেশাদার বিপ্লবী হলে তারা যারা সমষ্টির অভিপ্রায় বাস্তবায়িত করবার জন্যে তাদের জীবের জীবন তারা বিসর্জন দিতে, জীবের জীবন কোরবানি দিতে তারা রাজি থাকে। এলো লেনিনের বিপ্লবীর ব্যাখ্যা, পেশাদার বিপ্লবী, যে তার কাছে জীবের জীবন তুচ্ছ, সমষ্টির স্বার্থ অনেক বড়। আপনারা কোনোদিন লেনিন বা মার্কসের কোনো লেখায় রাশিয়ার এত অর্থোডক্স খ্রিস্টান দেশ, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে খুব কম কোনো লেখা, খুব কম লেখা পাবেন লেনিনের লেখা, নাই প্রায় বলতে গেলে। দু একটা জায়গায় আলোচনা করেছে, এটা কথার প্রসঙ্গে উঠে এসেছে, কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলাটা কখনো বলেননি। কারণ ধর্ম আমাদের জন্য ইস্যু না, উল্টাটা ধর্ম আমাদের সম্পদ। যদি আমরা তাকে ক্রিটিক করতে পারি এবং ধর্মের যে সার্বজনীন তার যে মর্ম, এটা আমরা তুলে আনতে পারি, এই সার্বজনীন মর্মটাকে
তুলে আনবার যে পদ্ধতি, এটা হচ্ছে রুহানিয়াতকে তার শ্বাস সহ তুলে আনবার ক্ষমতা, যেটা রুহানি বিপ্লবীরা, রুহানিয়াতের পক্ষের বুদ্ধিজীবীরা এই কাজটা তারা করেন। এটাকে আমি শুরুতে বলেছিলাম ক্রিটিক করতে পারা, ধর্মের ক্রিটিক করা, থিওলজির ক্রিটিক করা, যে কোনো বিষয়ের ক্রিটিক করতে পারা মানে আমার মধ্যে যে চিন্তা শক্তি কাজ করে, আমার মধ্যে যে বিবেক হাজির রয়েছে, এই বিবেককে সক্রিয় করা। আমি নিজেকে নিজে সক্রিয় যখন করি, তখনই আমি মত থেকে বেরিয়ে আসি। মত মানে চিন্তার বিরোধী। আমি যদি আমি একটা মতবাদী, আমি এই মতে বিশ্বাস করি, তার মানে আমি এখন আর চিন্তা করছি না, আমি মতের বিরোধী দিচ্ছি। কিন্তু যখনই আমি কোনো মতবাদকে ক্রিটিক করি, আমি তখনই আবার নিজের চিন্তার কাছে ফিরে এসেছি। এটা হলো রুহানি প্রক্রিয়া। নিজের স্পিরিচুয়াল জায়গায়, নিজের প্রজ্ঞার জায়গায় ফেরত আসা, ফেরত আসবার যে চর্চা, ফলে বুদ্ধিবৃত্তিক চর্চা মাত্রই রুহানিয়াতের চর্চা। ক্রিটিক করা মাত্রই এটা রুহানিয়াতের পথে আমরা যাচ্ছি। এটা যদি আমি আজকে সারা রাত আপনাদেরকে বলতে পারবো ইসলামের দর্শনের ইতিহাসে কী করে বড় বড় দার্শনিকরা নানানভাবে এই কথা প্রচার করেছেন। সে আপনি ইবনে রুশদান কি ইবনে সিনা বলুন কি মোল্লা সাদরা বলেন, তাদের প্রত্যেকের চিন্তা চেতনার মধ্যে এই ধারাটাই রয়েছে যে বুদ্ধি নয়, বুদ্ধি নয়, উপলব্ধি। এই উপলব্ধির কাছে যখন আমি ফিরে আসি, তখন সত্যের দর্শনটা আমি পাই। বুদ্ধি তাকে কী করে? শুধু যুক্তির ভাষায় হাজির করে মাত্র। ফলে রুহানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা, ধর্মীয় নয়, রাজনৈতিক ধারণা। এবং রুহানি যদি থাকে সমাজে, আমরা সামষ্টিক চেতনা বিকশিত করবার একটা সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক শব্দ আমরা তৈরি করতে পারি। শেষ আরেকটা উদাহরণ দিয়ে শিল্প সাহিত্য, যেহেতু চিনু ভাই খুব সুন্দর কিছু সাহিত্যের কথা বলেছেন, আমাকে কিছু দিয়ে এক নোক্তা সমালোচনা করেছে, আমি খুব আনন্দ পেয়েছি তার সমালোচনা। আমি একটা ছোট্ট বলি, আমি আধুনিক কবিতা বা আধুনিক সাহিত্যের পক্ষের লোক না, সত্যি বিনয়ের সঙ্গে বলি, আমি তাদের পক্ষের লোক না। কারণ এই আধুনিক সাহিত্য এটা আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে, এবং আমি যেই ভাষাটা হারিয়ে ফেলেছি, এটা আধুনিক সাহিত্যের জন্য আমি হারিয়ে ফেলেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আপনাদেরকে ধরতে পারবেন, আরও দরকার আমরা আলোচনা করবো। তা কিন্তু আমি চিনু ভাইয়ের সমালোচনাটা অন্তর থেকে গ্রহণ করি, সমস্যা নেই। এটা নিয়ে আমরা অনেক বিস্তর আলোচনা করতে হবে। তিনি কিছু কিছু কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে থাকবে এগুলো। কেন করি না বলি, আমি একটা লাইন আপনাদেরকে বলি। আপনারা সকলে শুনেছেন ফকির লালন সাহেবের গান। গানটা হচ্ছে এরকম, পাবে সামান্য কি তার দেখা। শুনেছেন আপনারা সকলে? আচ্ছা, এবার বলুন তো দেখি সামান্য কথাটার মানে কি? এর পরের লাইন আছে কিন্তু, বেদে নাই তার রূপরেখা। ওকে, বলুন সামান্য মানে কি? আর তিনি কি নিয়ে আলোচনা করছেন? লালন কি নিয়ে আলোচনা করছেন? সামান্য হলো বিশেষ। ধরুন পাখি, টিয়া পাখি কি শকুন কি শালিক, এগুলো হলো বিশেষ। এই বিশেষের থেকে যখন আমরা সামান্য যখন নিষ্পন্ন করি, তখন বলি পাখি। তখন বিশেষ এবং সামান্যকে একত্র করে আমরা বলি টিয়া একটি পাখি, তখন এটা বাক্য অর্থ হয়। শালিক একটি পাখি, পাখিটা কি? এটা সামান্য। আর টিয়া বা শালিক হলো বিশেষ। এখন লালন প্রশ্ন করছেন আপনাদের, আল্লাহ বা ঈশ্বর বা গড, তিনি কি এরকম সামান্য? যে অনেকগুলো আল্লাহ আছে, তার মধ্যে আপনি একজন সামান্য আল্লাহকে ব্যবহার করছেন। আল্লাহ কি এরকম? ভাবতে থাকেন। তাই প্রশ্ন করছে, পাবে সামান্য কি তার দেখা। এরপরের বাক্যে বলছে, বেদে নাই তার রূপরেখা। কোনো ভাষার দ্বারা, কোনো শব্দ দ্বারা তাকে প্রকাশ করতে পারবেন না। বেদ, বেদ মানে শাস্ত্র, গ্রন্থ, চিহ্ন, কোনো চিহ্ন ব্যবস্থার মধ্যে তিনি ধরা পড়েন না। আমি যদি এখানে আল্লাহ লিখি বড় বড় অক্ষরে, এটা কি আল্লাহ হবে নাকি অক্ষর হবে?
তো সারাক্ষণ তো আল্লাহ আল্লাহ করছেন, কিন্তু আল্লাহ কি? এই হলো সামান্য। আমি লিখছি কিন্তু একটা চিহ্ন, আমি চিহ্নের পূজা করছি, এটা তো পত্তলিকতা, আমি তো পত্তলিকতা করছি। আপনি যখন আল্লাহ লেখেন, আপনি কি এটা তো আল্লাহ না, তাহলে কী করে তার কাছে পৌঁছাবেন? এই দেখেন রুহানিয়াতের মধ্যে ঢুকে গেলেন। তা তার আরেকটা গান আছে, কোন নামে ডাকিলে তাকে হৃদাকাশে উদয় হবে। এই যে ডাকেন আপনি, আল্লাহ ডাকেন, হরি ডাকেন, ঈশ্বর ডাকেন, তো ফকির লালন বলতেছে কোন নামে ডাকলে তার হৃদাকাশে উদয় হবে, কীভাবে ডাকলে তার উপলব্ধি হবে, তার সাহায্য হবে, আপনি তার সাক্ষী হতে পারবেন। কী নামে ডাকেন? কোন নামে ডাকলে তার হৃদাকাশে উদয় হবে, আপনি ফানা হলে তারে পাওয়া যাবে। আপনার মধ্যে দুজন আছে, আপনি নিজের মধ্যে যদি নিজে বিলীন না হতে পারেন, তাহলে তো আপনি তাকে খুঁজে পাবেন না। কেন পাবেন না? আল্লাহ হরি ভজন পূজন সকলেই মানুষের সৃজন। আপনি যখনই ভাষা ব্যবহার করবেন, এটা তো কোনো না কোনো মানুষের তৈরি ভাষা। অনামক অচিনায় বচন বাগেন্দ্রীয় না সম্ভবে, যাকের কোনো নাম নাই, যার কোনো নাম নাই, অনামক অচিহ্নিত, যাকে কোনো চিহ্ন দ্বারা চেনা যায় না। একটা চিহ্ন দিয়ে বলতে পারবে এই হলো আল্লাহ, বলতে পারবেন না। অনামক অচিনায় বচন, ফলে এই যে অচিহ্নিত নামহীন যিনি, তাকে বচন কোনো কথার দ্বারা প্রকাশ করা যায় না। এই জন্য তিনি বলছেন বাগেন্দ্রীয় না সম্ভবে, সেখানে বাকযন্ত্র কাজ করে না। এই দেখুন, এই যে ভাষা, এই যে কাব্য ভাষা, এই কাব্য ভাষা একই সঙ্গে দর্শন, এই কাব্য ভাষা একই সঙ্গে থিওলজি, এই কাব্য ভাষা একই সঙ্গে রুহানিয়াতের যে পরিশুদ্ধ যে রূপ, তারই রূপ। ফলে এত বড় একজন আউলিয়া, এত বড় একজন জ্ঞানী ব্যক্তি আমাদের বাংলা ভাষা এসেছে। তিনি একমাত্র না, আপনি জালালউদ্দিন খান গান শুনুন, আপনি রাধা বল্লভের গান শুনুন, কেমন আপনি দেখবেন আমাদের গ্রামে গ্রামে এটা আছে, এটা ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। গ্রামের মানুষ যদি আছে একটা গান শুনতে যান, সে 10টা গান গেলে তার মধ্যে দেখবেন যে 5টা তার মধ্যে হয়তো জালালউদ্দিন খান, তার মধ্যে আর অনেকগুলো গান হলো ফকির লালন সাহেব। লোকে কেন শুনে? কারণ তার মনের যে আকুতি, তার মনের যে প্রশ্ন, তার যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উত্তর আমরা যারা আধুনিক ভাষায় অভ্যস্ত হয়ে উঠেছি, আধুনিক কাব্য রচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমরা ভুলে গিয়েছি এটা কাব্যের দাস না। কবিতা এবং এই যাকে আমরা বলি ঐশ্বরিক উপলব্ধি, এর মধ্যে সীমারেখা খুব ক্ষীণ। কবি এবং নবীর সীমারেখা খুব ক্ষীণ। নবী মাত্রই কবি, কিন্তু কবি মাত্র নবী না। এই জন্য নবীকে সাবধান করে দেওয়া হয়েছে, তুমি কিন্তু তোমাকে কবি ভাববে না। আপনি কোরআন পড়বেন, প্রত্যেকটা আয়াত ফুল অফ মিনিং, তাহলে যে কোনো ধর্মগ্রন্থ করবেন তার মধ্যে তাৎপর্য অনেক হবে। এই জন্য এই যে ফয়েরবাগ যখন সমালোচনা করবেন যে ক্রিটিক অফ থিওলজি লাগবে, তাহলে আমাদেরও কিন্তু একটা লিঙ্গুইস্টিক ক্রিটিক লাগবে, যদি আমরা যে রুহানিয়াতকে যদি আমরা পুনরায় আবিষ্কার করতে চাই। ফলে শিল্প সাহিত্য সংস্কৃতির আলোচনাটা ভিন্নভাবে আমাদের শুরু করতে হবে। তার মানে এই নয় যে তিনি আরও যেসব কথা বলছেন আমি তার সঙ্গে অমত, মোচন না, তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কিন্তু আমি তাকে সাথে বিনয়ের সঙ্গে বলবো, ফকির লালন সাহেব কি রাধা বল্লভ, কি রাধারমণ, কি জালালউদ্দিন খান, এরা অনেক বড় কবি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ শামসুর রহমানকে মনে কষ্ট পেয়েছেন একবার। আমি বললাম যে আপনার চেয়ে জালালউদ্দিন খান বড় কবি বাংলাদেশে, আপনার কবিতা বাংলার গ্রামের লোক বোঝে না, জালালউদ্দিন খান গান সবাই বোঝেন, সহজ না বুঝে। তার মানে আমি শামসুর রহমানের বিরোধী তাকে তো ভাববেন না, কেমন? এবার শেষ 2 লাইনের কথা শেষ করে দেব। সাহিত্য বলতে আমরা বুঝি লিটারেচার। আমরা একটা প্রবন্ধ আছে, এটা পড়ে দেখবেন। সাহিত্য বলতে আমরা এখন যেহেতু ইংরেজদের কাছ থেকে শিখেছি, ফলে সাহিত্য আমরা বলি লিটারেচার, মানে ছাপাখানা যেসব লিখি এটা হলো সাহিত্য। আর রবীন্দ্রনাথ যুক্তি দিচ্ছেন সাহিত্য মানে কখনই লিটারেচার ছিল না আমাদের এখানে। সাহিত্য মানে শহীদ। এই যে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যে কথা বললাম, এটা রবীন্দ্রনাথের যদি থাকতেন, তিনি বললেন এটা হলো সাহিত্য। কেন? শহীদ থেকে সাহিত্য।
আপনাদের সঙ্গে সম্বন্ধ রচনার জন্য আমি এতগুলো কথা বলছি, যেন আপনাদের মধ্যে যে রুহানি সম্ভাবনা আছে, আপনার মধ্যে যে আমি বাস করে, আপনার মধ্যে যে আমি বাস করছেন এখন, তার সঙ্গে কথা বলছি। তিনি যখন সায় দেয় আপনি মাথা নাড়ছেন, তিনি যখন সায় দেয় না আপনি মাথা না করছেন। এই যে শহীদ হওয়া, সাহিত্য করা, এটা হচ্ছে আমির সঙ্গে আমির সম্বন্ধ স্থাপন। এটা অনেক গভীর ধারণা। রবীন্দ্রনাথের সাহিত্যের কথা বইটা পড়লে দেখবেন অসম্ভব সুন্দরভাবে তিনি কথাটা বলেছেন। ফলে আমি মনে করি আমাদেরকে এই যে আমাদের ভাবের মধ্যে, আমাদের দর্শনের মধ্যে, আমাদের চিন্তা জগতের মধ্যে এমন সব অপূর্ব অপূর্ব খনি রয়েছে, এগুলো খনন করে আনাটা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা একটা সবচেয়ে বড় কাজ। এটা খুঁজতে হবে, এটা বুঝতে হবে। আপনি যদি আজকে জালালউদ্দিন খাঁর গান না বুঝেন, এই সুরত দোজখে যাবে যে বলে সে গুনাহগার, এক লাইন, এই সুরতে দোজখে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরত বানিয়ে খোদা রূপ মিশায় আপনার আপনার। এই যে দুই লাইনের অর্থ যেদিন আমরা করতে পারবো, তখন আমরা বুঝবো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায় এটা ধারণ করবার শক্তি আমরা অর্জন করেছি। সেই জন্যে আমাদের রাজনীতি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সর্বত্র আমাদের একটা গভীর পর্যালোচনার দৃষ্টিভঙ্গি আমাদের গঠন করতে হবে। এই পর্যালোচনার ক্ষমতা, পর্যালোচনা করবার হিম্মত আমাদের অর্জন করতে হবে। সেই বড় কাজে আপনাদেরকে আহ্বান করছি এবং আমরা আগামী দিনে অবশ্যই আমরা সফল হব। আমরা 5ই আগস্টে একটা বড় ঘটনা ঘটেছে। আমি যে কথাগুলো বলতে পারছি, যেহেতু 5ই আগস্ট হয়েছে বলে এই কথাগুলো বলতে পারছি। এবং আপনারা, আমি যেখানে ভুল করি আপনারা আমাকে শুধরে দিতে পারবেন এবং আপনাদের কাছ থেকে শিখে আমরা একটা সামষ্টিক একটা রাজনৈতিক ধারা, একটা সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত কী করে করা যায় তার একটা নীতি এবং কৌশল আমরা অবশ্যই আবিষ্কার করতে পারবো এবং আমাদের জয় ঠেকাতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। আমরা জয়ী হব। ধন্যবাদ আমাকে শুরু করে দেওয়ার জন্য। আমি আসি, গণ অভ্যুত্থান রাষ্ট্র গঠন আমাদের দায়। আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমাদের যে সম্মানিত আলোচক কবি ও দার্শনিক ফরহাদ মজা, আন্তরিক অভিনন্দন জানাই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে তার কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি প্রথমে আমার জ্ঞানের স্বল্পতার কথা স্বীকার করি যে আমি কিছু বুঝতে পারিনি। কারণ যে তিনি একাধারে রাজনৈতিক যে সমস্ত দার্শনিক এবং আমাদের যে আবহমান বাংলার যে যেটাকে বলবো যে ভাববাদী ধারা, সেই ভাববাদী ধারার যে সমস্ত আলোচনা করলেন, তো যাই হোক আমি ওনাকে আপনাকে প্রশ্ন করতে চাই যে বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে ইসলামের ভূমিকার কথা বললেন, কিন্তু দুঃখের বিষয় যে এখানে বৌদ্ধ ধর্মের ভূমিকা যে একটা ব্যাপক বাংলা ভাষা শুরুর দিক থেকে যে বৌদ্ধ ধর্মের যে একটা ভূমিকা ছিল এবং মুসলমান আগমনের পরেই আসলে আমরা দেখি যে বৌদ্ধরা ব্যাপকভাবে নিধন হয়েছে এখানে এবং মুসলমানদের দ্বারা। বলছে যে মুসলমানদের দ্বারা বৌদ্ধরা নিধন হয়েছে, তা নয়, বৌদ্ধরা নিধন হয়েছে সেনদের দ্বারা। মুসলমানরা তাদেরকে শেল্টার দিয়েছে। এটা ভুল বলেছে। আপনি বলেন জগতের কথা যে আপনি বললেন, যদি তাই হতো আমাদের আজকে যে বাংলাদেশে বিশেষ করে যে আমাদের ভাববাদী দর্শনের একটা ধারা আছে, তো এই দর্শনের ধারা আজকে প্রায় 250 বছরের মতো হলো। যদি আমরা শিরোমণি মনে করি, প্রশ্ন করার জন্য অনুরোধ করা প্রশ্ন করছি আমি, এটা প্রশ্নের মধ্য দিয়ে, তাহলে কেন আজকে আমাদের রুহানিয়তের ধারাটা, এই ভাববাদী ধারাটা এই বঙ্গদেশে প্রতিষ্ঠিত হলো না রাজনৈতিকভাবে? আমার আরো অনেক কথা আছে, কিন্তু আরো অনেকে আমি অডিয়েন্স যারা আছে ধন্যবাদ আপনাকে।
আমি আপনাদের ফরাদের পক্ষ থেকে ওনার অনুরোধে যিনি সম্মানিত প্রশ্নকর্তা ওনার একটা উত্তরটা দিচ্ছি। সেটা হলো, উনি বলছেন যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের উপরে সেই সময়ে মুসলিম মানে বক্তিয়ার যে লোকজন, সে সময় তো মুসলমানরা আসলো প্রথম বেশিরভাগ, তো তাদের অত্যাচারে ওরা অতিষ্ঠ হয়েছে। সেটা সঠিক না। ইতিহাসে আপনি হয়তো ইতিহাসের মধ্যে ঢুকেননি। ইতিহাস বলছে যে সেন আমলে প্রাকৃত ভাষা উপরে অত্যাচার হয়েছে। বুদ্ধিস্টরা যে ভাষায় সাহিত্য রচনা করতেন, পালি প্রাকৃত ভাষা, সেই ভাষার উপরে অত্যাচার হয়েছে এবং ব্যাপকভাবে বুদ্ধিস্টদের উপরে অত্যাচার চলেছে। এবং এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এই দেশ ত্যাগ করেছে এবং তারা যে অনেক সাহিত্যবর্ণ ছিল, পুঁথি ছিল, সেসব সাথে করে নিয়ে ওরা নেপালে চলে গেছে এবং তিব্বতে চলে গেছে। এটাই ইতিহাস বলছে। এবং ওখানকার সংরক্ষিত ছিল সেসব, সেটাই হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে ওটা উদ্ধার করেছেন, যাকে আমরা বলি চর্যাপদ। এই চর্যাপদ প্রাচীন সাহিত্য, বাংলা ভাষার প্রাচীন সাহিত্য উদ্ধৃত। তো এটা হলো ইতিহাস। আপনি আরও ইতিহাসের গভীরে প্রবেশ করুন। আর আমাদের সম্মানিত ফরাদ ভাই উনি উত্তর দিবেন যে রোহানিয়াত কেন কায়েম হলো না বাংলাদেশে, কিংবা এখনও এটার চর্চা করছি না কেন, সেটা ফরাদ ভাই বলবেন। ধন্যবাদ আপনাকে। আর শুধু প্রশ্ন তো সেটার উত্তর আমরা। আচ্ছা, আমি শুধু একটু আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে একটা কথা বলবো। আমরা যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে মনে করি যে আমি কিছু বুঝি নাই, তাহলে কিন্তু আপনার কোনো প্রশ্ন করা উচিত হয়নি। আমি সময় দিতাম আপনাকে। আপনি যদি কিছুই না বুঝেন, আমি সময় দিতাম আপনাকে। প্লিজ সময় নষ্ট করবেন না আমাদের। আমরা খুব ক্লান্ত হয়ে আছি, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এই, আপনি কিছু শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলো এখন কেউ বলে না, এগুলো অতি প্রাচীন। ভাববাদী অর্থ কী? ভাববাদ কি? ভাববাদ, বস্তুবাদ, এটা তো আমি তো প্রথমেই বলেছি আমি একটা বিপ্লবী ধারা থেকে এসেছি। আমি মার্কস পড়েছি। মার্কসে বলুন তো কোথায় ভাববাদ আছে শব্দটা? পড়েছেন মার্কসে পড়েছেন? কোনো বই পড়েছেন? ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট 1844 পড়েছেন? গ্রন্থিসা পড়েছেন? ক্যাপিটাল পড়েছেন? তাহলে কেন আমাদের সঙ্গে এভাবে সমালোচনা করছেন? আপনি যদি বলতে, আমি বুঝাতাম আপনাকে। ভাববাদ বস্তুবাদের বিভাজন বা বাইনারি, এটা দর্শনে গ্রহণযোগ্য না। আর ফলে দেখুন, পলিটিক্যাল স্পিরিচুয়ালি কথা বলছি, মিশেল ফুকো এই কালে একজন মানুষের গুরুত্বপূর্ণ দার্শনিক কাছ থেকে। আপনি কি পড়েছেন ফুকো? ইরান সম্পর্কে তার যে ব্যাখ্যা, ইরানি বিপ্লব সম্পর্কে আপনি পড়েছেন? তাহলে আমি মনে করি যে যিনি প্রশ্নটা করেছে কেমন কেন, তার উচিত হবে যে এটা ঠিক আছে। তাহলে আমি অনুরোধ করব তরুণরা, দেখুন এর জন্য কিন্তু আমরা আগাতে পারছি না। আমার ভুল থাকতে পারে, আমি কিন্তু হাত তুলে সঙ্গে সঙ্গে আমার ভুল হয়েছে, কিন্তু আপনারা এমন কিন্তু কথা বলবেন না যে কথাতে আপনাদের অজ্ঞতার প্রকাশ পায়। কেমন? এটা খুব গুরুত্বপূর্ণ সময় প্রবেশ করেছে। 5ই অগাস্টের আগে যে ধরনের অজ্ঞতার জায়গায় দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলতাম, এখন এইভাবে কিন্তু কথাবার্তা বলার যাবে মোটেই করা। খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কী ভাষা বলছি, কোন ভাষা ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, কোথা থেকে ব্যবহার করছি, এটা জানতে হবে। কারণ পৃথিবীর জয় করতে আমরা নেমেছি, গর্ধব হওয়ার জন্য আসিনি। 5ই অগাস্টে সাইদ জীবন দিয়েছে যেহেতু আমরা পৃথিবী জয় করতে পারি, চিন্তার দ্বারা, জ্ঞানের দ্বারা, প্রজ্ঞার দ্বারা। অনেক ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্ন ভাই, আমি ঢাকা থেকে আসছি, আমি এই এলাকার সন্তান। আমি যে প্রশ্নটা করবো হয়তো একটু দুর্বলতা হতে পারে, সেটা হচ্ছে যে গত 15-20 বছর প্রথম আলো নামে একটা পত্রিকা আছে, আপনারা জানেন। প্রথম আলো যে মূলধারাকে নাই করে দেওয়ার, অচ্যুত করে দেওয়ার এবং অপমৃত করে দেওয়ার যে রাজনীতি,
সেটার জন্য গত 15-20 বছর ফরহাদ মোজাহিদ এবং সলিমুল্লাহ কান্তরুলধা তাদেরকে যে কোনো স্থান দেয়নি, নামটা পর্যন্ত দেয়নি। এবং এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখতেছি যে প্রথম আলোতে ফরহাদ ভাই লিখলেন, সাক্ষাৎকার দিলেন, সলিমুল্লাহ খান লিখলেন। এতে আসলে ঘটনাটা কি হলো? প্রথম আলো কি জাতি উঠলো আপনাদেরকে স্থান দিয়ে, নাকি আপনারা জাতি উঠলেন প্রথম আলোতে লিখে? আমি এটা একটু জানতে চাই। ধন্যবাদ। ঠিক আছে, প্রথম হলো আমি একজন পাবলিক ফিগার এখন, নাকি আপনার এটা তো একমত? আমি যখন কোনো কথা বলি, শুধু প্রথম আলো কেন, বিভিন্ন টিভি যারা কখনোই আমাদের পক্ষে ছিল না তারা এটা প্রচার করে। তার প্রথম আলো একটা সংবাদপত্র, সেটা আমার সাক্ষাৎকার নেবে, না নিলে তো বরং রাগ হতাম আমি। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, তরুণরা যখন এই কথা বলছেন আমি তাদের সঙ্গে একমত, কিন্তু যদি যারা সত্যিকারের হিম্মত থাকে তারা একটা প্রথম আলো পত্রিকা বের করুন। ফলে প্রথম আলো পত্রিকাকে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। আপনি কোনো পত্রিকা বের করতে অক্ষম এবং আপনি আমার চিন্তা প্রচার করবার যেসব ক্ষেত্রগুলো আছে সেখানে বাধা দিচ্ছেন, আপনি বিপ্লবের শত্রু। প্রথম আলো যদি মনে করে যে এর আগে 5ই আগস্টের আগে তারা এই বহু আমাদেরকে লুপ্ত করে দিয়ে তারা খুব খারাপ কাজ করেছে, হ্যাঁ হতে পারে। এখন যদি তারা মনে করে যে না ঠিক আছে এদের কণ্ঠস্বরকে স্থান দিতে হবে, এটা আমি লড়ে জয় করেছি, তাদের কাছেই কোনো এটার জন্য কাকুতি মিনতি করে বা লেখা জমা দেয়নি। ফলে আমি বলবো তরুণরা যখন এটা বলেন তাদের প্রথম উচিত হবে যে তারা নিজেরা প্রথম আলোর মতো একটা পত্রিকা যেন আমরা নিজেরা করতে পারি, তার জন্য আসুন আমরা চেষ্টা করি, আমরা সকলে মিলে নিঃসন্দেহে পারবো যদি চেষ্টা করতে পারি। আর খবর আকারে বলি, আমার একটা পত্রিকা ছিল পাখির চিন্তা, আপনারা দেখেছেন তো, অনেকে চোখে পড়েছে। আমরা চেষ্টা করছি পত্রিকাটা আবার প্রকাশ করতে। তো আমার প্রচুর টাকা দরকার, তার জন্য আপনারা চাঁদা দেবেন। ভালো হলো প্রথম আলোর কথা বলার জন্য। আমি এখন যিনি কথা বলেছেন তার কাছে আজকে কিছু চাঁদা চাই না না না, আমি বলেছি আমাদেরকে অনেক প্র্যাকটিক্যাল হতে হবে ভাই, ছোটো ভাই, প্র্যাকটিক্যাল হতে হবে। কেমন আমাদের চিন্তা ছড়াতে হবে। এবং প্রথম আলো তো আমাদেরকে জায়গা দেবে না, খুব ভালো। প্রথম আলো যে আমাদেরকে নিয়ে যে সে তার নিজের সুবিধা অর্জন করতে হয়তো চাইছে, আমি একমত হবো না, আমি আপনার সঙ্গে ডেফিনেটলি একমত হবো, কিন্তু আমাদের তো কৌশলী হতে হবে। আমাদেরকে এই চিন্তাটা ছড়াবার জন্য একটা জায়গা আমাদের পৌঁছাতে হবে যাতে আমরা এই লড়াইটা চালাতে পারি। আমি খুব খুশি হতাম যদি আপনি আমাকে বলতেন যে প্রথম আলোতে আপনি যে লেখাটা লিখেছেন তার সঙ্গে আমি একমত নই। এটা অনেক ভালো হতো না, যে এই চিন্তার সঙ্গে আমি একমত নই। প্রথম আলো যে চিন্তাটা এতদিন ছড়াতে চায়নি সেই চিন্তাটা তারা ছড়াচ্ছে, এটা তো পরাজয় হতো না, এটা তো বরং জয় দেখি আমি। এবং আগামী দিনেও যদি প্রথম আলো আমার কাছে লেখা চায়, আপনারা কি বলেন? আমি তো শুনতেছি আপনাদের সবার মত। আমি কি লিখবো না লিখবো? আলহামদুলিল্লাহ, বলবেন আপনারা, আমি তো আপনাদের জন্য। আমরা যদি মনে করি আমাদের চিন্তা আমরা ছড়াতে পারি, শুধু প্রথম আলো কেন, টিভিএস আছে, কি ডেইলি স্টার আছে, যদি তারা আজকে এতগুলো টেলিভিশন স্টেশন, তো জীবনে কোনদিন তারা আমাকে ডাকে নেই, জীবনে কোনদিন তারা আমাকে, আর পারতো না, চাইলেও পারতো না। এদের মধ্যে অনেকে আছে, অনেকে আন্তরিকভাবে, যেমন এখন টেলিভিশন, আমি জানি তুষার ছিল দীর্ঘকালে পুরনো বন্ধু, চাইতো কিন্তু পারানোর চেষ্টা করে, যতটুকু আমাদের কথা সামনে হাজির করবার সে চেষ্টা করে। তার ফলে এটা তো আছে, আমরা তো করবো, এটা তো লড়াই বন্ধু। কেমন আমি ছোটো ভাইদের বলবো, বন্ধুদের বলবো, এটা কিন্তু একটা লড়াই, ইডিওলজিক্যাল লড়াই। ইডিওলজিক্যাল লড়াই আমাদেরকে লজ্জা পেলে হবে না, বোকার মতো কাজ করলে হবে না, কৌশলী হতে হবে। এবং এই বিভিন্ন ক্ষেত্রগুলো আমাদেরকে দখল করতে হবে, আমাদেরকে কাজগুলো বলতে হবে। আমরা খুব বেশি কোশ্চেন নিতে পারবো না, আর মাত্র 2টি কোশ্চেন নিব, কারণ আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী সময় আরেকটা প্রোগ্রাম আছে, তারা অলরেডি বাইরে আসছে, বাচ্চাদের একটা প্রোগ্রাম আছে, আমরা এই জন্য খুব দ্রুত শেষ করবো। আমরা 2টি কোশ্চেন নিব। আমার মনে হয় তুমি পড়াশোনা এর আগে পাইছো অনেকটা সময়, আমরা যদি কোশ্চেনটা অন্য জায়গায় থেকে নিই তাহলে এই সম্মানিত যারা আছেন উপস্থিতি, তাদের জন্য একটি তথ্য আমি দিই।
2012 সালে একটি গ্রন্থ আমি রচনা করেছিলাম, সেটা ভূমিকা পড়াটাই লিখেছিল। তো গ্রন্থটার নাম হলো ফিরিয়ে দাও সেই প্রবাহ। তো আমি এই বইটা প্রথম আমার একজন খুব উঁচু আমি দুঃখিত, আমরা যেহেতু এখন প্রশ্ন পর্বে যাচ্ছি, এটা বলে দিলে সুবিধা হবে। তো ঠিক মতিউর রহমান সাহেবের পরের স্তরে যিনি একটা উনি বলেন যে আমি এই বইটা করবো আপনার। তো এই বইটা নিলে ওরা দেখলো যে যখন দেখলো যে ভূমিকায় পড়ানো যায়, তখন আমাকে খুব দুঃখ প্রকাশ করে বলছে যে আপনি বই তো ভূমিকা লিখেছে পড়ানো যায়, আমরা পাচ্ছি না। এরকম বহু বর্ণবাদী আচরণ তারা করেছে। যিনি প্রশ্ন করছেন ওনার সঙ্গে যে একেবারে অত্যন্ত ঘৃণিত তাদের মানসিকতা ছিল। এখন তারা ভয়ে বলুন আর তারা জাতে ওঠার জন্য বলুন, ফরাজ হয়ে গেল ওরাই জাতে ওঠার জন্য বলুন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা, একটা প্রশ্ন আছে, নাকি উত্তর দেওয়ার সময় আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি জি, না আমি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে এইচএসসি পাস করেছি 2023 সালে। ফরাজুল্লাহ স্যারের কাছে আমার দুটি কোশ্চেন রয়েছে। তার মধ্যে একটি হলো, স্যার আসলে আমাদের দেশটি কোন দিকে যাচ্ছে, মানে আমাদের যে নির্বাচন এটা কীভাবে হতে পারে, এবং সেটি কোনো দলের মাধ্যমে হবে নাকি কারো কোনো দলের কেন্দ্রিক হবে, এই কোশ্চেনটা আমি রাখছি স্যারের কাছে। এবং আমার দ্বিতীয় কোশ্চেন, যে আমরা প্রোগ্রামেশনের যে কথা বলছি, আমি মনে করি প্রোগ্রামেশনের পরই নির্বাচন হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের স্যার ফরাজুল্লাহ স্যার আমাদের দার্শনিক, তার চিন্তাভাবনা অনেক দূরবর্তী, আমি সেটা মনে করি। আমি স্যারের কাছে জানতে চাই যে আমাদের যে প্রোগ্রামেশন এটা নির্বাচনের আগে হওয়াটা কতটা যৌক্তিক আপনি মনে করেন? ধন্যবাদ। আচ্ছা, প্রথমত হলো যে আপনি বলছেন যে নির্বাচন কোন দিকে যাবে, এটা এই প্রশ্ন সম্ভবত এরকম। প্রথমত দেখুন, আমি নির্বাচন নিয়ে আলোচনা করি নাই। নির্বাচনটা কিসের নির্বাচন? নির্বাচনটা হলো গণতন্ত্রের একটা প্রক্রিয়া। নির্বাচন মানে গণতন্ত্র না। তাহলে আসেন আমরা প্রথমে আলোচনা করি গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্রের তিনটা মোটা দাগে ব্যাখ্যা আছে, তিনটা ব্যাখ্যা আলাদা। একটা তিনটা যেহেতু জড়াজড়ি করে থাকে, বুঝতে আমাদেরকে অসুবিধা হয়। প্রথমত, গণতন্ত্র একটা রাষ্ট্রের একটা বিশেষ ধরনের রূপ, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, খুব ভালো করে খেয়াল করেন, গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের একটা বিশেষ ধরনের রূপ, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই রূপটা কি? এটা গণসার্বভৌমত্ব কায়েম করা। আমাদের সংবিধানও লেখা আছে, দেখবেন, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে বলে গণতন্ত্র। আপনি বইতে আছে, পড়তে হবে এটা আপনাদের। তাহলে এর সঙ্গে আপনার সংবিধানও আছে এটা। তাহলে দেখা যাবে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিটা বাংলাদেশে এখন কি 5ই আগস্টের পরে? এটাই তো প্রশ্ন, নির্বাচন তো প্রশ্ন না। তো আপনি নির্বাচনের কথা বলছি কি জন্য? আমরা যদি আমরা নির্বাচনও চাই, তাহলে আমাদেরকে বলতে হবে কি নির্বাচন চাই, সরকার নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচন? গণপরিষদ নির্বাচন মানে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার জন্য নির্বাচন। আর একটা যদি গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র লেখা হয়ে গেছে, গঠনতন্ত্র পাশ হয়ে গেছে, এবার শুধু সরকার নির্বাচন। তাহলে আপনি আলাদা করেন, রাষ্ট্র গঠনটা আর সরকার নির্বাচন দুটো আলাদা বিষয়। ফলে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে বিভ্রান্ত করছে ক্রমাগত এই জায়গাতে এসে। কারণ তারা চায় এই রাষ্ট্র যেমন আছে, এই লুটেরা মাফিয়া তার যে এই কাঠামো, এটা থাক। আমিও যেমন করে 15 বছর আওয়ামী লীগ এটাকে লুটপাট করেছে, আমিও ক্ষমতায় এসে 15 বছর লুটপাট করবো। এটা হলো নির্বাচনের মানে। আপনি কি এরকম নির্বাচন চান? নিশ্চয়ই না। কোটি টাকা আমি নির্বাচন যদি হয়ও কালকে, এখানে আমরা কেউ কি পারবো নির্বাচন করতে? দাঁড়াতে পারবো না। 5 কোটি টাকা কোথায় পাবো এই টাকা? তাহলে নির্বাচন তখনই হবে যখন জনগণ সত্যিকার অর্থে যেতে পারবে, নির্বাচিত হতে পারবে। তাহলে একটা তো রাষ্ট্রটা গঠন করতে হবে, এটা খালি আমি বলছি। কেমন এটা? আচ্ছা, এই জন্য কবে নির্বাচন হবে? উত্তরটা খুব সহজ।
জনগণের অভিপ্রায়, ধরুন আজকে এই যে সাঈদের তো একটা অভিপ্রায় ছিল, এই অভিপ্রায়টা অলিখিত, এখনো লেখা হয় নাই। তাহলে জনগণের এই অভিপ্রায় লিখতে যতদিন সময় লাগে এবং সে অভিপ্রায় লিখিত হওয়ার পরে যখন নতুন গঠনতন্ত্র প্রণীত হবে, তারপরে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নির্বাচন হবে। যদি 6 মাসে হয় তো 6 মাসে হবে, যদি 1 বছর হয় তো 1 বছর হবে। যদি আজকে বিএনপি জামাত যদি সহায়তা করে 6 মাস লাগবে, আর বিএনপি জামাত যদি এটাকে বাধা দেয় তাহলে আবার লড়তে হবে। সহজ তো পথ নেই, আছে কি সহজ তো? আমরা কি ছেড়ে দেবো? এত এই সাঈদের স্মৃতি ভুলে যাব? আমরা মুগ্ধের স্মৃতি ভুলে যাব? এতগুলো ছেলে মেয়ে যে আমার দিয়েছে আমরা ভুলে যাব? এই নির্বাচন দেওয়ার জন্য আমরা এত লড়াই করেছি, এত জীবন দিয়েছি, ঠিক আছে না? এবার আমি শেষ করি, আমি সমানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে রাষ্ট্র গঠনে সংস্কারে আপনি বলছেন ধর্ম দর্শন তথা ক্রিটিক্যাল চিন্তা। না, ধর্ম দর্শন ক্রিটিক্যাল চিন্তা, শুধু ধর্ম দর্শন বললে ধর্মের মধ্যেও কিন্তু অর্থনীতি থাকে, কেমন? ধর্ম চিন্তার মধ্যে কিন্তু অর্থনীতি থাকে। ফলে আমরা বা দর্শনের মধ্যে অর্থনীতি থাকে। কার্ল মার্কসের ক্যাপিটাল, এটা দর্শনের বই ভাইয়েরা বোনেরা। তিনি জার্মান দর্শন থেকে প্রস্থান করে দেখিয়েছেন যে আর্থসামাজিক সম্পর্কের বিচার না হলে কি করে আমাদের মধ্যে চিন্তা উৎপত্তি হয় এটা আমরা বুঝতে পারবো না। আপনি কেমন করে চিন্তা করেন এটা আমি বুঝবো, আপনি কোন অর্থনৈতিক শ্রেণী থেকে আসছেন, আপনার এখনকার লড়াইটা কেমন, কী নিয়ে আপনি লড়াই করছেন। তাহলে দার্শনিক পর্যালোচনা মানে একই সঙ্গে আর্থসামাজিক সম্পর্কের পর্যালোচনা। পরিষ্কার তো এটা? মানে দর্শন বলে আলাদা কোনো সাবজেক্ট নাই, দর্শন বলে আলাদা কোনো সাবজেক্ট নেই। দর্শন মানে চিন্তা করতে পারে। আপনার যেরকম ফ্যাকাল্টি আছে না, দর্শন ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট, দার্শনিকরা বলে দার্শনিক ফ্যাকাল্টি হয় না। দর্শনের কোনো বিষয় নেই, যে কোনো বিষয় নিয়ে দর্শন হতে পারে। দর্শন মানে চিন্তা করতে পারে। তাহলে সমাজ এবং অর্থনীতি নিয়ে চিন্তা করতে পারে, এটাকে বলে দর্শন। তাহলে কার্ল মার্কসের ক্যাপিটাল কী চিন্তা করেছে, কী দর্শন দিয়েছে, যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন হবে। আপনি একজন মানুষ, আপনি আপনার শ্রম বিক্রি করে দিচ্ছেন আরেকজনের কাছে, এবং তার কাছে বিক্রি করা ছাড়া আপনি বেঁচে থাকতে পারেন না। এটা একটা বিশেষ ধরনের সামাজিক সম্পর্ক। এটা কি শুধু অর্থনৈতিক সম্পর্ক? এখানে কি কেউ নাই যে যারা শ্রমজীবী চাকরি করেন? আছেন না? আছেন কি না? আমাদের চাকরিজীবী অনেকে আছে কি? তার চাকরিজীবী হওয়ার মানেটা কি? আপনার কোনো সম্পত্তি নেই, আপনি আপনার শ্রম বেচতেছেন, অন্যের কাছে বেচলে আপনি বেতন পান বা কি পান, আপনার যে মজুরি পান, এবং মজুরি পেলে এর দ্বারা আপনি আপনার খাদ্যবস্তু করেন, বাড়ি ভাড়া দেন, আপনি বেঁচে থাকেন। মানে আপনি কিন্তু দাস, আপনি পুঁজির দাস, পুঁজি আপনার জীবন নিয়ন্ত্রণ করে। তাহলে কার্ল মার্কস তো এটাই তো ক্রিটিক করেছেন। তাহলে আপনি যেটা বলেছেন যে ধর্ম দর্শন তথা ক্রিটিক্যাল চিন্তার প্রয়োজন, অনেকে ব্যবসা বাণিজ্যের দিকটি উপেক্ষিত থাকে না, তা তো থাকে না। এটাকে বুঝতে পেরেছি যে ব্যবসা বাণিজ্য অবশ্যই উপেক্ষিত থাকে না। দর্শন তো ব্যবসা বাণিজ্যের ক্রিটিক হতে হবে না। আপনি কি বাজার ব্যবস্থার ভিত্তিতে বাংলাদেশ গঠন করতে চান? আমরা কি বলেছি? জীবন এবং জীবিকা নিশ্চয়তা হরণ করে এমন কোনো নীতি রাষ্ট্র করতে পারবে না, বলেছি না? তার মানে কি? আপনি আপনার জীবন এবং জীবিকা যদি বাজার ব্যবস্থা হরণ করে, এরকম তো বাজার ব্যবস্থা আমরা চাইব না। চাইবেন কি? চাইবেন তো না নিশ্চয়ই। তাহলে স্বভাবতই ধর্ম এবং দর্শনের ক্রিটিক মানে একই সঙ্গে আর্থসামাজিক সম্পর্কের ক্রিটিক। শেষ কথাটা হলো এই যে মার্কস তার একটা লেখাতে বলেছেন, ধর্ম হলো নিপীড়িতের অশ্রু, মজলুমের চোখের পানি। কেন? সে ইহলোকে যা পায় নাই সেই জন্য এটা পায়, তারই সেই পানিটা অশ্রু, এটা হলো তার ধর্ম। সে ইহলোকে যেটা বঞ্চিত সে পরলোকে সেটা চায়। এই জন্য তিনি বলেছেন এটা তার বেদনা নাশক, নেশা বলেনি। এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রোপাগান্ডা বলে এটাকে বলছে নেশা বলছে। তখন
আফিমকে নেশা করতো না, আফিমটা তখন খাওয়া হতো বেদনার জন্য, পেইনফুল, ইটস অ্যান অ্যানালজেসিক, বেদনা ওষুধের জন্য। বলে ধর্ম ছিল ওষুধ, ওর যে বেদনা, তার জীবনের যে বেদনা, তার জীবনের যে কষ্ট, সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্য সে ধর্মের আশ্রয় পরিগ্রহণ করে। কেন? কারণ আমরা বামপন্থীরা ব্যর্থ, আমরা যখন ব্যর্থ হয়েছি তখন ধর্ম সে চাপে, তার জীবনের তো সমাধান আমি দিতে পারছি না। যখনই আমরা সফল হব, স্বভাবতই ধর্ম একটা রুহানি অভিজ্ঞতা আকারে ফিরে আসবে, প্রজ্ঞার রূপ আকারে ফিরে আসবে, মানুষের উন্নত জীবনের আদর্শ আকারে সে ফিরে আসবে। এখন পরকালের জন্য যেভাবে আমরা ধর্ম করি, এরকম ধর্ম এভাবে থাকবে না। কেমন? এটাকে বলে এশাটোলজি, মানে মৃত্যু চিন্তা, মৃত্যু ভয়ে ধর্ম করা। এই এশাটোলজি, এই মৃত্যু ভয়ে ভীত হয়ে যে ধর্ম, এই ধর্মের এই রূপটা থাকবে। মানুষ তো অবশ্যই নশ্বর, ধর্ম জীবন সম্পর্কে, হ্যাঁ ধর্ম তো অবশ্যই নশ্বর, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম আমাদের জীবন ব্যবস্থা নির্ণয় করে দেয়। এমন জীবন ব্যবস্থা নির্ণয়ের যে ধর্ম, ওটাও সমাজতন্ত্র কিন্তু জীবন ব্যবস্থায় নির্ণয় করে। ফলে এই যে আমরা এই ক্যাটাগরিগুলো একটার সঙ্গে একটাকে বিভাজন বানাই, একটার বিপরীতে একটাকে দাঁড় করাই, এর দ্বারা আমরা জনগণকে কী করে ফেলি? আমরা বিভ্রান্ত করে ফেলি, অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই বিভ্রান্ত করার জন্য। ধর্ম মানুষের জীবনের অত্যন্ত আন্তরিক, মানে অন্তরের জিনিস, এটাকে আপনি বাইরে থেকে মুছে ফেলতে পারবেন না। ধর্ম রিপ্লেস করতে পারে কি? হ্যাঁ, সংস্কৃতি পারে। অনেকে বলেন যে সংস্কৃতি, কালচারাল মুভমেন্টের দ্বারা ধর্মের যে আকুতি, এটা সংস্কৃতির দ্বারা পূরণ হয়। কেন পূরণ হয়? কারণ ব্যক্তি যখন নিঃসঙ্গ বোধ করে, ব্যক্তি যখন একা বোধ করে, সে সাংস্কৃতিক উৎসবের মধ্যে সে আবার সমষ্টিকে উপলব্ধি করে। সে যে সমাজের অংশ, সেই উৎসবের মধ্যে, জিয়াফতের মধ্যে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে সেটাকে সে উপলব্ধি করে যে না, সে একা না, সে সমাজের অংশ। ফলে সমাজ থেকে সে যখন বিচ্ছিন্ন হয়, সমাজ থেকে সে যখন নিঃসঙ্গ হয়ে পড়ে, সে যখন একা হয়ে পড়ে, সমাজ যখন তার দিকে ফিরে তাকায় না, তখন তার সামনে পরকাল ছাড়া তার সামনে আর কোনো সত্য হাজির থাকে না। ও করবে কি? এই জন্য মাস বলেছেন ধর্ম হচ্ছে মজলুমের, নিপীড়িতের চোখের পানি। এই কথাটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন কবি ও রাজনীতিক ফরাদ মজা।